ব্রতী হয়ে আছেন বিদুদা, আমাদের রণদীপম হ্যাঁ আছেন, নামটা ভুলে গেছি। হ্যাঁ রবিল, রবিল, হ্যাঁ হ্যাঁ চিনি, মধুর সম্পর্ক। মোস্তাক আহমদ দিন আছেন, ইঞ্জিনিয়ার বীরেন পাল, পলিন রায়, হোসনেরা কামালি, নামটা জানি, সুরঞ্জিত, আমার আজিজ, বেলাল, সামনে আসো, তুমি আসো, চেয়ার একটা খালি, ম্যাডামের পাশে বসো। আচ্ছা, আমার সজল ছত্রী, সাংবাদিক, আর মোটামুটি এখানে আছেন তাপসী ম্যাম, আছেন আমাদের আজাদ ভাই, আল আজাদ, আছেন জফির সেতু, আছেন লিয়াকত শাহ ফরিদি, অসুস্থ ছিলেন গতকাল এবং আজকেও কিছু দুর্বল, আমি আজকে দুর্বলতা আমাকে পেয়েছে। যাই হোক, আমি তো আছি। আর মিনার মনসুর আমাদের বান্ধব, মিনারকে না দেখলেও চলে, তার ছবি, তার কবিতা, তার কোনো কমেন্ট যখন আমরা শুনি মনে হয় যে মিনার আমাদের মধ্যে আছে। এবং সেই সুবাদে যে কথাগুলো হচ্ছিল আমাদের, যে আমরা কোন সমাজে বসবাস করছি, আমরা কি রাজনৈতিকভাবে খুব পরিচালিত একটি সমাজে, নাকি এই সমাজটা রাজনৈতিক সিদ্ধান্তের অবহেলার কারণে এমনতর অবস্থায় আছে, এটা আমাদের মধ্যে হয়তো বেশিরভাগ আমরা একমত হয়েছি যে রাজনৈতিক সিদ্ধান্তের অভাবের কারণে আমরা আমাদের অনেক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আমরা করতে পারি না। একজন শিক্ষিত মানুষ প্ল্যানিং কমিশনে ছিলেন পটিয়া, তিনি গিয়ে যখন মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন আর মিনার মনসুর প্রশ্ন করেন যে আপনি কেন এটা করতে চান, আপনি স্কুল মাদ্রাসা কেন, আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন, বিশ্ব সেরা একজন শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসবে, এমনটি। উজ্জ্বল মেহেদি আসছেন, তোমার দেরি। তো এই অবস্থায় আমরা শিক্ষিতরা যারা লেখাপড়া শিখেছি এবার অবসর যাপন করছি, আবার কেউ কেউ ইয়েট টু বি রিটায়ার্ড, এই অবস্থায় আমরা কেউ কেউ ওই রকম একটা অবস্থানের দিকে চলে যাচ্ছি। সমাজ কোন দিকে যাচ্ছে ওই আলোচনায় আমরা ছিলাম। আমার মনে হয় যে মিনারকে আবার লিঙ্ক ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি কলকাতার একটা অপূর্ব সুন্দর দৃশ্যপট 90 সালের সরকারের আমলে কিভাবে তার একজন এজেন্টকে ওই ভারতীয় জনগণকে বাংলাদেশের জনগণের উপর কিংবা জনগণ যে হিন্দু বিদ্বেষী হয়ে যাচ্ছে এইরকম একটা বার্তা সে সরবরাহ করছিল। আর হাটে হাড়ি ভেঙে দিলেন মিনার মনসুর তাকে, যে আপনি যা বলছেন এটা ঠিক না, আমি পটিয়ার মানুষ, পটিয়ার লোকজন কেমনতর অবস্থানে আছে ঐতিহাসিক ভাবে, ঐতিহাসিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, ধর্মীয় ভাবে, অতএব আপনি যেটা করছেন এটা ঠিক নয়। এই যে মনোভাব, একজন মিনার মনসুর, একজন হোসনেরা কামালি, একজন তাপসী চক্রবর্তী যখন উচ্চকণ্ঠে এই কথাটা জানান দিতে পারবেন, লিয়াকত শাহ ফরিদি কিংবা জফির সেতু, মোস্তাক আহমদ দিন, তখন আমরা মনে করব যে হ্যাঁ, আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশের একাংশ। আমরা অন্তত এইটুকু জানান দিতে পারি যে আমি যা বিশ্বাস করি আমার কর্মে, আমার কথায় আমি সেটা প্রমাণ করব। আমার মনে হয় মিনার মনসুর উইল কন্টিনিউ। আমার যেটা মনে হয় আর কি, আমি গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে বাংলাদেশের প্রায় সবগুলো জায়গায় গিয়েছি এবং যাই আর কি। আজকে ঢাকায় আসছি, এই আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে না, আজকে সিলেটে আছি, কালকে ঢাকা, আবার পটিয়া যাব, আব্দুল করিম সাহিত্য বিশারদকে নিয়ে একটা অনুষ্ঠান করব এবং সেখানেও 4টা অনুষ্ঠানে আমি অংশ নিব। তো আমি কিছুদিন আগে আগরতলা বইমেলায় গিয়েছিলাম, আমি ওইটা ওখানে বলতে ভুলে গিয়েছিলাম। আগরতলাতে আমি গিয়ে আমি বিস্মিত হয়ে গিয়েছি। এই আগরতলাকে আমরা নানাভাবে চিনি, আপনারা চেনেন। এই আগরতলার নাম আমরা যখন স্কুলে পড়ি তখন শুনেছি আগরতলা ষড়যন্ত্র মামলা চলছিল,
এই কারণে চিনি। মুক্তিযুদ্ধের সময় আগরতলার জনসংখ্যা যত ছিল তার চেয়ে বেশি লোককে ওরা আশ্রয় দিয়েছিল, আদর দিয়েছিল, মমতা দিয়েছিল। এই কারণেও আমরা কিন্তু আগরতলাকে চিনি। তো সে আগরতলায় বইমেলা করার জন্য যখন আমি গেলাম, আমি 7 দিন ছিলাম, আপনাদের শুনে অবাক হয়ে যাবেন। এই আমি 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে 21 পদক দিয়েছি। 21 তারিখ হচ্ছে আগরতলা বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। তাহলে 20 তারিখে আমি ঢাকায় পদক নিয়ে 21 তারিখে আমি আগরতলায় গিয়েছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবং উনি বিজেপির মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ত্রিপুরা একসময় কমিউনিস্টরা শাসন করেছে, কিন্তু ইনি হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী। ইনার নাম হচ্ছে মানিক সরকার, আর আগের জন যিনি ছিলেন তিনিও মানিক সাহা। তিনি আমার স্টলে এসেছেন আমাকে শুভেচ্ছা জানানোর জন্য, কেমন, এবং এসে তিনি বলছেন, এই বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, তিনি গেটের সামনে দাঁড়িয়ে বলছে মিনার মনসুর সাহেব আসেননি। আমি তো এই পারেছিলাম, আমি ও জানে, ফাত্তারা জানে আমি সবসময় পিছনে বসা মানুষ, আমি এইদিকে ছিলাম। তো আমি বললাম যে স্যার আমি এখানে আছি। আরে আরে আসুন আসুন, আপনি এখানে আসুন। তো উনি ওনার পাশে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওনার ক্যামেরাম্যানদেরকে বললেন যে ওনার ছবি তোলেন। উনি কিন্তু 21 পদক পেয়েছেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা। তারপরে মানিক সাহা সেই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের এই পুরো স্টল পরিদর্শন করলেন, অনেক সময় দিলেন আমাকে, চলে গেলেন। মানিক সাহা চলে যাওয়ার পরে আমি দেখলাম আমার কাছে একের পর এক ফোন আসতে শুরু করলো। টেলিফোন করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, আমি নামও শুনি না, এত কাছে থাকি এবং ত্রিপুরাকে এত চিনি আমি। সতীন দেব বর্মন, তারপরে সেই আমার ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে নিয়ে আমি কাজ করেছি, আমার একটা বই আছে। এই পারে হলো ধীরেন দত্তের রামরাইল, ওই পারে হলো আগরতলা। তো দেখি আমাকে ফোন করে, সর্বমোট 12টা অনুষ্ঠানে আমাকে বক্তৃতা করতে হয়েছে, 12টা। তার মধ্যে 6টা ছিল একেবারে হল ভর্তি আয়োজন, আর 4টা ছিল টেলিভিশনের সাথে আলোচনা, এবং সেখানকার নাম করা যে টিভি চ্যানেলগুলো ছিল, পত্রিকা ছিল ওগুলো। তো ওখানে গিয়ে আমি যেটা দেখেছি, আমি মুগ্ধ হয়েছে এই কারণে যে এই মাটি, বর্ডারের এই পারে সব এক সংস্কৃতি। অর্থাৎ আমি ব্রাহ্মণবাড়ি আমার শ্বশুর বাড়ি, কেউ আবার ভাববেন না যে আমি ব্রাহ্মণবাড়ির নিন্দা করছি। আমার শ্বশুর বাড়ি, আমাকে আবার ঢাকায় ফিরতে হবে। এইখানে এই পারে সীমান্তের এই পারে আসতে দেখবেন এক ধরনের বাংলাদেশ, একই বাংলা, ওরা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, ত্রিপুরার বেশিরভাগ। ওই পারে গেলে দেখবেন বিনয় কাকে বলে। ও পরদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার সংস্কৃতি ও যুব সচিবকে, ওদের 2টা মিনিস্ট্রি একসঙ্গে পাঠিয়ে দিয়েছেন, এবং ভদ্রলোক আমাকে, এগুলো কিন্তু আমি পরে বুঝতে পেরেছি তাৎক্ষণিক সিদ্ধান্ত, যে ওনাকে, যেহেতু উনি এসছেন এখানে, সুযোগটা নিতে হবে। সংস্কৃতি সচিব, ওনার 2টা মিটিং উনি প্রধান অতিথি ছিলেন। ওদের দেশে আমরা প্রধান অতিথি বলে, ওরা বলে সম্মানিত অতিথি। তো উনি এই 2টা অনুষ্ঠানে আমাকে বগল দাবা করে নিয়ে গেলেন, না আপনি থাকবেন। তার মধ্যে একটা ছিল বিরাট একটা মেলার উদ্বোধন, আর কি আগরতলাতে অনেকগুলো জাতি গোষ্ঠীর জায়গা, সেখানে তিনি বগল দাবা করে আমাকে নিয়ে গেলেন, এবং তিনি ওদেরকে বললেন, ঘোষকদেরকে, আমি না, আমরা 2জনেই সম্মানিত অতিথি এখানে। উনি কিন্তু সারাদিন আমার সাথে পরদিন ছিলেন, বইমেলার 2য় দিনে আর কি। বিনয়টা কি দেখেছি বলি, সম্মান জানানো, মানুষকে সম্মান জানানো, সংস্কৃতি, এবং ওদের প্রতিটি অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইটা আমি দেখেছি একেবারে পাড়া মহল্লার যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও দেখেছি। আবার যেগুলো রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠান, যেখানে ওদের মন্ত্রী সচিবরা যাচ্ছেন, সেখানেও দেখেছি সংস্কৃতি মণ্ডিত, আর কি শব্দটাকে যদি সুন্দর করে বলি, ওদের রাজনৈতিক কর্মসূচিগুলো সংস্কৃতি মণ্ডিত, সোনা দিয়ে মোড়ানো, সংস্কৃতির সোনা দিয়ে মোড়ানো। এই যে একটা ধরেন আমরা উপহার দেই, ক্রেস্ট দেই, আমরা কি করি, যে ডক্টর ফাত্তা তিনি এই করেছেন সেই করেছেন, তাকে এই সংবর্ধনা আমরা দিলাম। আমাদের দেওয়ার মধ্যে একটা অধ্যত্ত, মানে আমি দিলাম,
আমি না দিলেও পারতাম। হ্যাঁ, এই যে আমাদের বাংলা একাডেমি পুরস্কার আমি দিলাম, আমি কিন্তু না দিলেও পারতাম। এইটা দেওয়ার আগে একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে ওরা অনেক সামনে থেকে আসে, সামনে এসে মাথাটা নুয়ে ইয়ে করে। মানে এটা না দেখলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো না যে বিনয় জিনিসটা কি। এইভাবে করে, তারপর ওরা একটা পদতলে দিয়ে আবার ওরা দুই পা পিছনে আসে, আবার করে, তারপর চলে যায়। আমি একটু হয়ে ভাবলাম, আমি একজনকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, এটা কি ধর্মীয় রীতি? বলে না। আমার পাশে একজন মুসলিম আলেম ছিলেন আমাদের মঞ্চে আছে, এবং তিনি নাম করা গোটা ত্রিপুরার ইসলাম, প্রায় 2 লক্ষ মুসলমান আছে ত্রিপুরাতে, আগরতলায় 2 লাখ বা 3 লাখ মনে হয়। তিনি হচ্ছে তাদের কাছে দারুণ জনপ্রিয় আর কি। তিনি পাশে ছিলেন আমার। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, এটা কি ওদের ধর্মীয় সংস্কৃতির অংশ? বলে না, আমরাও যখন করি এই বিনয়টা আমরা করি। তাহলে এইটা কোত্থেকে এসছে? বিনয়টা এসছে সংস্কৃতি থেকে। একজন শচীন দেব বর্মন এমনি এমনি তৈরি হয় না। হ্যাঁ, একজন শচীন দেব বর্মন বা একজন ধীরেন্দ্রনাথ দত্ত এমনি এমনি কিন্তু তৈরি হয় না। এটার পেছনে কিন্তু একটা সংস্কৃতির মাটি থাকে। একজন হাসন রাজও এমনি এমনি তৈরি হয় না। এবং আমি ওখানে ত্রিপুরার এই বক্তৃতাগুলোতে আমি বলেছি, আমি বললাম, দেখেন আপনাদের কাছ থেকে শিখলাম বিনয় কাকে বলে, নত হওয়া কাকে বলে, সম্মান দেওয়া কাকে বলে। এবং এক সময় আমি যখন ছোট ছিলাম 50 বছর আগে, আমাদের বাংলাদেশটা এরকম ছিল। আমরাও মানুষকে এইভাবে সম্মান জানাতাম। আমার মা বাবারা আমাদের কোনোদিন, শিক্ষক তাকে পায়ে ধরে আমাদেরকে সালাম করতেই হতো। শিক্ষকের সাথে আমরা, শিক্ষক তো আমাদের পিটাতো, শিক্ষকের তো বেদ থাকতো, স্কুলেও থাকতো, আমাদের বাসায় যে গৃহশিক্ষক আমাদের বাসায় থেকে যিনি আমাদের পড়াতেন তিনিও কিন্তু পিটাতেন আমাদের। কিন্তু পাশের ঘর থেকে তো মা কান্না শুনতো। মারা কোনোদিন শিক্ষকদেরকে করে নাই। তো এই বিনয় চর্চাটা আমাদের ছিল, কিন্তু আমাদের আমার মনে হয় একটা ঘাটতি মনে হয় আমাদের ছিল, যে কারণে আমরা বিনয়টাকে ধরে রাখতে পারি নাই। আমাদের সংস্কৃতির যে সমর্থন দরকার বিনয়টাকে আরো পরিণত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, বিকশিত করার জন্য, আমাদের মনে হয় সংস্কৃতির ক্ষেত্রে আমাদের একটু ঘাটতি ছিল। যেই ঘাটতিটা আমি ত্রিপুরায় গিয়ে দেখেছি নাই। এবং আপনারা লক্ষ্য করবেন যে শচীন দেব বর্মন কুমিল্লার মানুষ, কথাও বলতেন কুমিল্লার আঞ্চলিক টোনে। তাকে সর্বভারতের যেই জায়গায় আপনি যাবেন ভারতের, সেটা হায়দ্রাবাদ যান, যেই প্রান্তে যান, দিল্লিতে যান, বোম্বেতে যান, শচীন দেব বর্মন নামটাও তো ওরা বলতে চায় না। ওরা কি বলে? শচীন কর্তা না, এই তুমি বলতে পারবা, নামটা বলতে চায় না। হ্যাঁ, এরকম। এই মাটির আরেক সন্তানের নাম আলাউদ্দিন খান। আমি ইউরোপে দেখেছি, আমেরিকায় দেখেছি, সাদা চামড়ার লোকজন আলাউদ্দিন খান নাম বললে সব দাঁড়িয়ে আছে। তো এইটা কোত্থেকে এসেছে? এটা এই মাটি, এটা আমি এই কথাটা আমি বললাম এই কারণে যে সংস্কৃতিটার শক্তি অনেক, এবং এই তলোয়ার দিয়ে বা বন্দুক দিয়ে বা কামান দিয়ে না যত জনপদকে জয় করা যায়, তার চাইতে 1000 গুণ বেশি শক্তি হলো সংস্কৃতি। এবং তার প্রমাণ খুব বেশি আমাদের দূরে যাওয়ার দরকার নেই। 52 সালে আমরা যে ভাষা আন্দোলনটা করলাম, যেটা শুরু করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে, পাকিস্তান গণপরিষদের অধিবেশনে, আপনারা জানেন, আমি এটা নিয়ে বলে সময় নষ্ট করব না। ওই আমরা বাংলা ভাষার পক্ষে দাঁড়ালাম। কিন্তু আমরা কি করলাম? ওরা বললো বাংলা বলা যাবে না, আমরা বাংলা অক্ষরটাই আমাকে বুকে ধারণ করলাম। এক একটা অক্ষরটাই কিন্তু তখন প্রতিবাদ ছিল। যারা বয়স্ক আছেন, আমার সাথে প্রবীণ যারা আছেন, তারা জানেন আমরা বর্ণমালা লিখতাম, দেয়ালে লিখতাম, রাস্তায় লিখতাম, প্রতিবাদ। এটা হলো সংস্কৃতির প্রতিবাদ। আমরা কিন্তু পাকিস্তানিদেরকে এই কেন বাংলা বলতে পারবে না বোমা মারি নাই, আমরা বাংলা বর্ণমালা লিখেছি। আমার আগের প্রজন্ম বর্ণমালা লিখেছে, পত্রিকায় লিখেছে,
এবং তখন এত কাগজ, এত কলম, এত টাকা পয়সা আমাদের ছিল না। আমার বড় ভাইদেরকে দেখেছি পেপার, যে পুরনো পত্রিকার উপরে কালো কালি দিয়ে এই বর্ণমালা লিখে দেয়ালে সাঁটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আইয়ুব খানের সামরিক শাসন চলছে তখন। তাহলে আমরা বর্ণমালা নিয়ে কবিতা লিখেছি। শামসুর রহমানের বিখ্যাত কবিতা আছে, আপনারা জানেন, দক্ষিণী বর্ণমালা। হ্যাঁ, বর্ণমালাকে আমরা বুকে ধারণ করেছি। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আসলে আমরা খালি পায়ে, আমি তো খালি পায়ে হেঁটেছি, আজকাল দেখি স্যান্ডেল পরে লোকজন উঠে যায়। আমরা 1.5-2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে আমরা শহীদ মিনারে যেতাম। এবং ভোরবেলা আমার মনে আছে, সামরিক শাসন হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, গ্রীষ্ম হোক, ভোরবেলা সমস্ত পাড়া মহল্লা থেকে মনে হতো যে মৃতরা জেগে উঠছে, অন্ধকারের ভিতর থেকে আলো বেরোচ্ছে, সূর্য যেভাবে উঠে ওরকম সব গলি থেকে বেরোচ্ছে, সবার হাতে ফুল এবং পা খালি। এবং সেই যে সমীহ, সেই যে বিনয়, ওরা যাচ্ছে এবং ওদের পদচারণার মধ্যে সেই বিনয়টা ছিল, এটা আমরা দেখেছি। সম্মান শহীদদের, এবং খুব জোরে হাঁটতো না, কিন্তু খুব স্লো আমরা হেঁটে হেঁটে শহীদ মিনারে যেতাম। আমাদের মতো এত ফুলের তোড়া তখন ছিল না, 1-2টা ফুল আমরা শহীদ মিনারে কারো বাড়ি থেকে চুরি করে দিতাম, কিন্তু তার মধ্যে যে ভালোবাসা ছিল। আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদন করি, তার মধ্যে তার বিন্দু মাত্র নেই, দেখানোপনা আছে। তাহলে আমরা শহীদ মিনারটাকে করলাম, আমরা গাফার চৌধুরীর লাইনটাকে অমর করে দিলাম। আমাদের মুক্তিযুদ্ধ যখন হলো, তার আগে 60-এর দশকে যখন আমাদের পহেলা বৈশাখের উপর আক্রমণ আসলো, বাঙালিত্ব মানে হিন্দুত্ব, যখন আমাদের রবীন্দ্রসঙ্গীতের উপর আক্রমণ আসলো, রবীন্দ্রনাথের বই পড়া যাবে না, রবীন্দ্রনাথের গান শোনা যাবে না, বাঙালি কি করলো? আবার কবিতা লিখলো। বাঙালি আবার কবিতা লিখলো এবং বাঙালি বেশি বেশি করে রবীন্দ্রনাথ চর্চা শুরু করলো। কিভাবে? প্রমাণ হচ্ছে ছায়ানট। আজকে ছায়ানটের যে প্রতিষ্ঠান, সেটি কিন্তু তখন তৈরি হয়েছিল। সঞ্জিতা খাতুন, ওয়াহিদুল হক, তারা কিন্তু এটাই প্রতিবাদ হিসেবে এটা শুরু করেছিলেন। প্রতিবাদটা কিসের প্রতিবাদ? সংস্কৃতির প্রতিবাদ। আবার বোমা নয়, বন্দুক নয়, কামান নয়, হ্যাঁ, সংস্কৃতি দিয়েই কিন্তু আবার লড়াইটা শুরু হলো। সেই ছায়ানট কিন্তু বাংলাদেশে আমি মনে করি এখন আমরা যারা প্রগতিশীলতায় বিশ্বাস করি, তাদের যদি 5টা দুর্গের নাম বলেন আপনি, আমাদের 5টা দুর্গ, যে দুর্গকে কোন শক্তি পরাজিত করতে পারে না, এবং আমি মনে করি পারবে না। আমি মনে করি যত ষড়যন্ত্রই হোক, যত চক্রান্তই হোক, এই দুর্গগুলোকে কেউ পরাজিত। একটি দুর্গ হচ্ছে ছায়ানট। রমনা বটমূলে আমার সন্তানকে আমি আটকে রাখতে পারি না, আমার কন্যাকে পারি না, আমার পুত্রকে পারি না, এবং কোনো কিছু দিয়েই ওদেরকে রমনা বটমূলে সকালে যাওয়ার যে আকার, বোমা মেরে কিন্তু হত্যা করা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? আমি কিন্তু সংবাদে চাকরি করি তখন। বোমা মেরে, গ্রেনেড মেরে সেখানে রক্ত বইয়ে দেওয়া হয়েছিল। তারপরও ওরা ভেবেছিল, যারা বোমা মেরেছিল, যে এই বোমা মারার পরে রমনা বটমূলে আর কেউ আসবে না। কিন্তু পরের বছর বটমূলে দ্বিগুণ হয়েছিল। পরের বছর ওইটার আদলে ঢাকায় আরো অনেকগুলো বৈশাখ উদযাপন শুরু হয়েছিল। তার মধ্যে একটি হলো, এখনো চলে, তাপসী হয়তো জানে, ইয়েতে এটা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটা করে বন্যা, যে অনাথ চৌধুরী বন্যার সুরের ধারা, সেটা করে, এবং সেটাও কিন্তু রমনা বটমূলের মতো একটা বড় মেলায় পরিণত হয়েছে। এবং আমেরিকায় এবারে এটা 1000 কণ্ঠে বৈশাখ হয়েছে। তার মানে কি? সংস্কৃতিকে ওরা বোমা দিয়ে রুখতে চেয়েছে, কিন্তু রুখতে পারে না। তাহলে ছায়ানটের জন্ম হলো। মুক্তিযুদ্ধ যে আমরা করলাম, এই বাঙালিকে, আইয়ুব খানের বই আছে একটা, ফ্রেন্ডস নট মাস্টার্স, হ্যাঁ, সেই বইয়ে, এবং আরো অনেকগুলো বই আইয়ুব খান আমাদের তার বিভিন্ন এজেন্সিকে দিয়ে টাকা দিয়ে লিখিয়েছিল। সেই বইগুলোতে আপনারা দেখবেন বাঙালিদেরকে তারা সাংস্কৃতিক ভাবে বলেছে যে এরা বাঙালিত্ব আর হিন্দুত্ব এক। বাঙালিদেরকে তারা মুসলমান বলে স্বীকৃতি দিতেই রাজি ছিল না। বাঙালিদের শারীরিক যোগ্যতা নিয়ে পরিহাস করা হয়েছে ওই বইতে। বাঙালিদেরকে কেন সেনাবাহিনীতে নেওয়া হয় না? বাঙালিরা ভাত খাওয়া বাঙালি, ভেত বাঙালি, যুদ্ধ করার জন্য যে হিম্মত লাগে ওটা ওদের নাই। এই জন্য সেনাবাহিনীতে বাঙালিদের নেয় না। তুচ্ছ তাচ্ছিল্য যত রকম আছে, যত পাকিস্তান দেশপ্রিয়, আমি ওইটা আন্দোলনে আমি অংশ নিয়েছিলাম 69 সালে। তাহলে যত রকম ভাবে বাঙালিকে আক্রান্ত করা যায়,
এটা করেছে। এবং ধীরেন দত্তনাথ যখন 1948 সালের 25শে ফেব্রুয়ারি পার্লামেন্টে বাংলাকে খুব নিরীহ, আর ওখানে লেখা ছিল গণপরিষদের কার্যক্রম পরিচালিত হবে ইংরেজিতে অথবা উর্দুতে অথবা ইংরেজিতে। ধীরেন দত্ত বলেছিল পাকিস্তান নামে যে রাষ্ট্রের জন্ম হয়েছে কয়েক মাস আগে, তার 6 কোটি কত লক্ষ জনগণের মধ্যে 4 কোটি হলো বাঙালি। তো এইখানে আমি একটু বিনয়ের সঙ্গে প্রস্তাব করি, উর্দু অথবা ইংরেজির পাশে অথবা বাঙালি বেঙ্গলি এই শব্দটা যুক্ত করা হবে। তারপরে পাকিস্তান পার্লামেন্টে তাকে কি না বলা হয়েছে, তাকে বলা হয়েছে ভারতীয় এজেন্ট, তাকে বলা হয়েছে পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র করছে, হ্যাঁ, এবং তাকে 71 সালে তাকে হত্যা করা হয়েছে তার ছেলে দিলীপ দত্তকে সহ। তাহলে এই যে ধরেন এই 52 থেকে শুরু করে এই পর্যন্ত বাংলা কোনো ভাষা হলো না, এটা তো হিন্দুদের ভাষা, এটা ওই পার্লামেন্টে ওরা বলেছে। তাহলে বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে 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 বাঙালিকে মানসিকভাবে, আপনি যদি কাউকে মানসিকভাবে ভেঙে দিতে চান, কাউকে যদি একদম ডিস্ট্রয় করে দিতে চান, কোন ব্যক্তি হোক কোন কমিউনিটি হোক, তাকে আপনি হেয় করবেন, তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তার সংস্কৃতির উপর আঘাত করবেন, তার ভাষাকে আঘাত করবেন। আইয়ুব খানরা কি করেছিল দোস্ত, এই যে পাকিস্তান রিকনস্ট্রাকশন 3টা এজেন্সি করেছিল বাঙালি বুদ্ধিজীবীদের মাথা কেনার জন্য। 3টা এজেন্সি করেছিল। এই এজেন্সিগুলো এগুলো পাকিস্তান সরকার টাকা দিত আমাদের বুদ্ধিজীবীদেরকে দিয়ে, ওরা বই লেখাতো। পরিক্রমা নামে, পরিক্রম নামে একটা পত্রিকা বের করত। সেখানে কিন্তু আমাদের দেশের অনেক বড় বড় বুদ্ধিজীবী এইটা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিল। কেমন? এবং তাদেরকে 65 যুদ্ধের পরে তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, হিন্দুদেরকে যে পাকিস্তান দেখিয়ে দিয়েছে এটা দেখানোর জন্য পাকিস্তানও নিয়ে যাওয়া হয়েছিল এই সাংবাদিকদেরকে। এবং আমি নাম বললে আপনার মন খারাপ করবেন, আমাদের অনেক বুদ্ধিজীবী অনেক লেখক এই গোয়েন্দা জালের মধ্যে আটকা পড়েছিল। কিন্তু মানুষ কি করেছে? আমি যাকে নিয়ে কাজ করেছি হাসান হাবিবুর রহমান, আমার একটা বই আছে, আপনারা যারা কলেজে পড়ান তারা জানেন যে হাসান হাবিবুর রহমানকে নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে করা একটা গবেষণা আছে। হাসান হাফিজুর রহমান বিমুখ প্রান্তরে অনির্বাণ বাতি ঘর, এটি মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাসে রেফারেন্স হিসেবে পড়ানো হয়। তো ওই বইটি আমি, হাসান হাফিজুর রহমান আমার প্রিয় ব্যক্তিত্বের একজন, সেই হাসান হাফিজুর রহমানও কিন্তু এই চক্রের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। আমি অন্যদের নাম না বলি, যাকে ভালোবাসি তার নামই বললাম আর কি। তাকেও জড়িয়ে ফেলা হয়েছিল জালের মধ্যে। কিন্তু মানুষ কি করেছে? যে বাঙালিকে এত তাচ্ছিল্য করা হলো, আর্মিতে নেওয়া হলো না, চাকরি দেওয়া হলো না, ভাষার অধিকার দেওয়া হলো না, সেই বাঙালি মুক্তিযুদ্ধের সময় দেখা গেল লাখে লাখে জীবন দিচ্ছে, কিচ্ছু নাই, পরনে একটা লুঙ্গি। আপনারা দেখেন মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি গুলো, আপনারা দেখেছেন, আবার দেখবেন ডকুমেন্টারি তানভীর মোকাম্মেলের ইয়েটা দেখবেন, যে মারা গেছে আমাদের মুক্তির গান আছে, আর অনেক ডকুমেন্টারি আছে, এগুলো দেখবেন। সেখানে দেখবেন আমাদের ছেলে মেয়েগুলো কিচ্ছু নাই, হাড় দেখা যাচ্ছে, একটা লুঙ্গি পরে যুদ্ধ করছে জঙ্গলের মধ্যে, একেবারে ট্রু করে। এরকম যুদ্ধ কিন্তু পৃথিবীর কেউ করে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর আমি অনেক বই পড়েছি, এই সর্বশেষ পড়লাম, আপনার বইটা পড়তে পারেন, এলি উইজেলের একটা বই। তিনি চিমনি পর্যন্ত তাকে নেওয়া হয়েছিল, তাকে ইয়েতে দেওয়া হবে, ইহুদি বলে তাকে পুড়িয়ে মারা হবে আর কি। তো ওখান থেকে ভাগ্যক্রমে 2জন বেঁচে গিয়েছিল। আনা ফ্রাঙ্কেরটা আমরা সবাই পড়েছি, এলি উইজেলেরটা উনি নোবেল পাওয়া লেখক, তো ওনারটা আমি সম্প্রতি পড়লাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মানুষকে এত অসহায় ভাবে লড়তে হয় না। আমরা যে এভাবে 71-এ লড়েছি, তা 71-এ যে আমরা লড়লাম, ভেদ বাঙালি, লুঙ্গি নেই, পোশাক নাই, অস্ত্র নাই, ট্রেনিং নাই, 1000 বছরের ইতিহাসে যুদ্ধ করার কোন ইয়ে নাই, ঐতিহ্য নাই। সেই বাঙালি হঠাৎ করে পাকিস্তানের মতো একটা দুর্ধর্ষ বাহিনীকে, ওরা গর্ব করে কিন্তু ওদের সেনাবাহিনী নিয়ে পাকিস্তান গর্ব করে, এবং ভারতও কিন্তু ওদের সেনাবাহিনীকে সমীহ করে, এটা আপনারা দেখবেন, নানা রকম গবেষণা আছে।
তো এই সেনাবাহিনীকে আমাদের মুক্তিযোদ্ধারা নাস্তা নাবুদ করে দিল, মাথা নিচু করে এখান থেকে বের করে দিল। এই লুঙ্গি পরা, না খাওয়া, আর আগরতলা ক্যাম্পে কি খেয়েছে সেটা আমি শুনে এসেছি, কোথায় ঘুমিয়েছে, এই শক্তিটা আসলো কোত্থেকে? আমাদের ছেলেরা যে জীবন দিল, লড়াই করলো, এই শক্তিটা কোত্থেকে আসলো? জাহানারা ইমামের একটা বই আপনারা সকলেই পড়েছেন, আমরা এখন গ্রন্থকেন্দ্র থেকে সবাইকে পড়তে বলি। এটা হলো 71-এর দিনগুলো। এই যে রুমি ছেলেটা আমেরিকায় স্কলারশিপ পেয়ে গেল, বাবা মা আদরের ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, বুয়েটে অ্যাডমিশন হলো, সে ছেলে বলে আমি যুদ্ধে যাব। মা কি বললো? জাহানারা ইমাম যাও। ছেলেকে আমেরিকা পাঠালো না, বুয়েটে দিল না, মা বললো যুদ্ধে যাও। এই শক্তিটা কোত্থেকে আসলো এবং কি শক্তির বলে এরা জীবন দিল? আপনি দেখবেন ওরা জীবন দিয়েছে। ও মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটি কি সংস্কৃতি? রবীন্দ্রনাথ এই গানের মধ্য দিয়ে আমাদের অন্তরকে এমন করেছে যে প্রেমিক যেভাবে জীবন দেয় প্রেমিকার জন্য, বা প্রেমিকা যেভাবে জীবন দেয়, আমাদের অন্তরটাকে সংস্কৃতি ওইভাবে বদলে দিয়েছিল। আমাদের ছেলে মেয়েরা বাংলার গান শুনতে শুনতে রবীন্দ্রনাথের গান, ওই যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, কিংবা কারারই লোহ কপাট, দেখবেন নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত। হ্যাঁ, আমার ওই সুকান্তের ওই কথাটা মনে পড়ে, আমি ত্রিপুরায় পড়েছিলাম যে এই কোটালীপাড়া বাড়ি সুকান্তের। এবার আমি গিয়েছিলাম আমার বাড়িতে, 21 বছর বয়সে মারা গেছে। যে বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নি দুর্বৃত্ত। এই কিসের শক্তি? এ তো সংস্কৃতির শক্তি, তাই না? এই সংস্কৃতির শক্তি। গতকালকে যে আপনাদের একটা আমাদের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একটা গীতি আলেখ্য বা কবিতা দিয়ে তৈরি করা একটা ইয়ে দেখেছিলাম, যেটার মূল হচ্ছে মানুষের যে ইয়েটা, মানব বন্ধনা বলতে পারি। তো খুব মুগ্ধ হয়েছে আমি দেখে। এই যে সংস্কৃতির শক্তি, এই শক্তি দিয়ে কিন্তু 71-এ আমরা পাকিস্তানিদের পরাজিত করেছি, বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা মারা যাওয়ার সময় কি বলে মারা গেছে? জয় বাংলা বলে মারা গেছে। এটা কি হঠাৎ করে হয়েছে? হঠাৎ করে হয় নাই। আপনারা দেখবেন 1930 সালে সর্বভারতীয় যুব বিদ্রোহ হয়েছিল। সেই যুব বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সর্বাধিনায়ক বলা হতো ওনাকে, ওনার নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা কেন বলা হয় অনেকেই জানেন না, উনি স্কুলের মাস্টার ছিলেন। সূর্য সেন ওনার নাম। মাস্টারদা সূর্য সেন হচ্ছে সর্বভারতীয় যুব বিদ্রোহের নেতা, কমান্ডার, সর্বাধিনায়ক। আর তার ডেপুটি ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনিও মেধাবী ছাত্রী, বৃত্তি পাওয়া। চট্টগ্রামে অপর্ণাচরণ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, তিনিও মাস্টার। এই দুইজন নেতৃত্ব দিয়েছিল। আপনারা দেখবেন 30-এ এরা এই প্রীতিলতা ইউরোপিয়ান ক্লাব, যেখানে লেখা থাকতো চট্টগ্রাম ক্লাব বলে এখন, ওখানে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড। হ্যাঁ, এটা কলকাতা ক্লাবও লেখা দেখেছি আমি। তো ওখানে প্রীতিলতা আক্রমণ করেছিল এবং ওখানে যত গার্ড ছিল তাদেরকে পরাজিত করেছিল। কিন্তু আরেকটা রেজিমেন্ট যখন ঢুকে পড়ে তখন প্রীতিলতা নিজেকে বাঁচাতে পারে, আত্মহত্যা করেছে। মাস্টারদা সূর্য সেনের কাহিনী আপনারা জানেন, প্রীতিলতারটা আপনারা জানেন না, মাস্টারদা সূর্য সেন জানেন, প্রীতিলতা জানেন, ক্ষুদিরাম জানেন, কুমিল্লার শান্তি সেন, সুনীতি সেন কত জানেন, তাই না? শান্তি সেন, সুনীতি সেন ওই লড়াই করেছিল। এবং চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে, চট্টগ্রামে 16 শহর বলে একটা জায়গা আছে, ওটা জালালাবাদ পাহাড় বলে, এখন ক্যান্টনমেন্ট। সেখানে আপনারা যদি যান, ওটা আর্মির অনুমতি নিয়ে দেখা যায়, ওটা স্মৃতি, ওখানে ওটা ইয়ে করা আছে, মার্কিং করা আছে। ওখানে আমাদের বাঙালি ছেলেরা মানদাতার আমলের রাইফেল দিয়ে ব্রিটিশ সেনাবাহিনীকে 3 থেকে 10 দিন পর্যন্ত আটকে রেখেছিল এবং পরাজিত করেছিল। প্রথমে পরাজিত করেছিল, পরে প্রতিহত করেছিল। পরে ওরা ওদের যে গুর্খা রেজিমেন্ট, ওদের সবচেয়ে ভয়ঙ্কর একটা রেজিমেন্টকে ওরা নিয়ে যায় কলকাতা থেকে, এনে আমাদের বাঙালি ছেলেদেরকে ওদেরকে পরাজিত করে। এবং সেখানে কিন্তু আমাদের অনেকেই জীবন দিয়েছে জালালাবাদ পাহাড়ে। এই যে শক্তি আমাদের ভিতরে, জীবন দেওয়ার ইতিহাস কিন্তু আমাদের আছে দেশের জন্য। এই দীর্ঘ হচ্ছে
আচ্ছা, দেশের জন্য, সংস্কৃতির জন্য জীবন দেওয়ার ইতিহাস আমাদের আছে, কিন্তু প্রেরণাটা কোত্থেকে আসে? আবার প্রেরণার দিকে যদি আপনি ফিরে যান, দেখবেন ক্ষুদিরাম জীবন দিয়েছে, ক্ষুদিরামকে নিয়ে গান হয়েছে, হয় নাই? একবার বিদায় দে মা ঘুরে আসি, সেই গান আবার আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমরা এই গান শুনেছি। প্রেরণা কোত্থেকে আসে? ক্ষুদিরাম সূর্য সেন। আমরা প্রেরণা পেয়েছি ক্ষুদিরাম সূর্য সেনের কাছ থেকে, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এদের কাছ থেকে। ওরা কার কাছ থেকে পেয়েছে? বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আছে, তিনি কার কাছ থেকে প্রেরণা পেয়েছেন? অসমাজ আত্মজীবনীতে আছে, কারাগারে রোজ গামছায় আছে, আমার দেখা নয়া চিনে আছে। কেমন? আপনি দেখবেন যে সন্দীপের একজন কবি, তার নাম হচ্ছে আব্দুল হাকিম। সন্দীপটা এক সময় ভৌগোলিক ভাবে, এটা ফাত্তা ভালো বলতে পারবে, এটা মনে হয় নোয়াখালীর অংশ ছিল মানচিত্রে 300 বছর 400 বছর আগে। পরবর্তীকালে সমুদ্রের ভাঙ্গন টাঙ্গনে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যায় এবং এটাকে পরবর্তীকালে জরিপে চট্টগ্রামের সাথে যুক্ত করে দেওয়া হয়, যেহেতু এটা নোয়াখালীর থেকে চট্টগ্রামের সঙ্গে সীতাকুণ্ডের সঙ্গে কাছাকাছি ছিল। সেই সন্দীপের এক কবি, তার নাম হচ্ছে আব্দুল হাকিম। 350 বছর আগে তিনি লিখলেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কিসের শক্তি? সংস্কৃতির শক্তি। তার মানে ধীরেন্দ্রনাথ দত্তেরও 300 বছর আগে জারজ বলছে। কেন? এটা চট্টগ্রামের ভাষা। ন জানি, আমরা চট্টগ্রামে সবসময় নটা আগে বলি, নফাইকুম, নদাইয়ুম, নখাইয়ুম। তাহলে নটা হলো নির্ণয় ন জানি, সেই সব কাহার জন্ম, জারজ বলছে। 300 বছর আগে বলছে। তার মানে লড়াইটা কিন্তু আমাদের রক্তের ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে প্রবহমান ছিল। আবার যদি আপনি আরো পিছনে চলে যান, চর্যায় চলে যান, একদম রুটসে চলে যান, শিকড়ে চলে যান। শিকড়ে গেলে আপনি দেখবেন চর্যার একজন কবি, ওর নাম হচ্ছে ভুসুকু। ভুসুকু না? সে বলছে যে আজি ভুসুকু বাঙালি বইলি। ওরা যারা বাংলা পড়ায় ওরা ভালো বলতে পারবে। ওটার অর্থটা হলো যে ভুসুকু আজকে বাঙালি হয়ে গেল। কেন? হঠাৎ করে ভুসুকু বাঙালি হলো কেন? নিয়োগ ধরনী চন্ডালে লেলে, তার স্ত্রীকে চন্ডালরা, মানে নিম্ন বর্ণের লোকেরা তার স্ত্রীকে লুণ্ঠন করে নিয়ে গেছে। মানে বাঙালি কিন্তু তখনও তাচ্ছিল্যের শিকার হয়েছিল। সেই ভুসুকু যখন এই চর্যা লিখছে, তখনও কিন্তু বাঙালি তাচ্ছিল্যের শিকার হয়েছে। চলে আসি আমরা অন্নদা মঙ্গলে চলে আসি। অন্নদা মঙ্গলে দেখবেন যে হঠাৎ করে দেবীর সঙ্গে, এটা পুরাণ, এটা ইতিহাস না, আমি যত জানি এটা পুরাণ। অন্নদা মঙ্গলে দেবী অন্নপূর্ণার সঙ্গে যখন ঈশ্বর পাটুনির দেখা হয়, ঈশ্বরী পাটুনি তো চিনতে পারে না যেটা দেবী অন্নপূর্ণা। দেবীকে পার করে দিয়েছে। পার করে দেওয়ার পরে দেবী যেখানে পা রেখেছিল ওটা সোনা হয়ে গেছে। এটা দেখে ঈশ্বরী পাটুনির মনে হলো এ তো কোনো সাধারণ কেউ না। তখন ঈশ্বরী পাটুনি হাত জোর করে, হাত জোর করে। তো দেবী চলে যাচ্ছিল, আবার পিছনে ফিরে এসে বলে, কি চাও তুমি আমার কাছে? মানে এরা তাপসীরা হয়তো বর চাও, তাই তো? বর চাই যে, আচ্ছা বলে বর চাও আমার কাছে, আমি দিব, তুমি যা চাও। ঈশ্বরী পাটুনি কি চাইলো জানেন? মানে রাজ্য নয়, পদবী নয়, পদক নয়, চাকরি নয়, কিছুই চাইলো না। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে বাঙালির যে কোনো কিছু কিন্তু আকস্মিক না। কেমন? বাঙালির ভিতরে সংস্কৃতির একটা নদী। সিলেটে অনেক নদী দেখলাম, আজকে সকালে দেখে আসলাম। তোমাদের কি নদী এটা? ওই যে সাদা পাথরের, এটা ধোলাই। সিলেটের নদীগুলো ধোলাই দেখতে দেখতে, সাদা পাহাড় দেখতে দেখতে নদীটা কোত্থেকে আসছে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গেলাম যে তুমি দেখাও নদীটা কোত্থেকে আসছে। তো এরকম নদী দেখার জন্য আমি পর্যন্ত গিয়েছিলাম। ওই যে এটা হলো গ্যাংটক পার হয়ে সাঙ্গু বলে একটা জায়গা আছে, তিস্তা নদীটা নেমে এসছে। ওই সাঙ্গুর থেকে একটু সামনে হলো তিব্বত থেকে উপরের দিকে গেলে চায়না। আমাদের তিস্তা নদীটা এইভাবে নেমে এসছে। আমি নেপালও গিয়েছি, নেপালও একটা নদী অনেক উপর থেকে নেমে আসছে, সুতা নদী বলে। সুতা নদী মানে নদীটার গর্জন শোনা যায়, নদীটা দেখা যায় না।
গর্জন শোনা যায়, মনে হয় একসঙ্গে 100 জঙ্গি বিমান উঠছে আকাশে। ওখানে রেলিং দিয়ে রেখেছে ওরা। আপনারা যদি কাঠমান্ডু যান দেখবেন, সুতং নদী বলে, সুতং, এইভাবে রেলিং দিয়ে রেখেছে। আপনি দেখবেন ওখানে ইউরোপের ছেলে মেয়েরা এসে গালে হাত দিয়ে ঘন্টা ঘন্টা বসে আছে, জলের ছিটা এসে লাগছে চোখে মুখে। নদীটা দেখা যাচ্ছে না, কিন্তু নদীর গর্জনটা শোনা যাচ্ছে, মানে ভিতর থেকে যে ঝর্ণাটা নেমে আসছে। তাহলে আমাদের ভিতরে কিন্তু বাঙালি জাতিসত্তার ভিতরে এরকম একটা সংস্কৃতি শক্তি আছে, গর্জন আছে, এবং সেই গর্জনকে রুখে দেওয়ার মতো ক্ষমতা এই কোন সাম্প্রদায়িক শক্তি, কোন অশুভ শক্তি, কোন অপশক্তির নাই। এটা আমি বলে গেলাম। আমার বয়স 64, আমি মারা যাব 5 বছর 7 বছর 8 বছর পরে। ফার্স্ট আমি বলে গেলাম, আপনারা যারা বেঁচে থাকবেন তাদেরকে বাঙালির ভিতরের এই যে শক্তি, এই যে সংস্কৃতির যে শক্তি, এই শক্তি কিন্তু, এই মাটি কিন্তু অসাম্প্রদায়িকতার মাটি, এই মাটি কিন্তু মানবিকতার মাটি, এই মাটি কিন্তু হাসন রাজার মাটি। মনে রাখেন, এইটা লালনের মাটি, এইটা লালনের মাটি। এবং ওই মাটিটা হলো ভালো, মানে ধার্মিক হয়েও মানবতায় বিশ্বাস করে, মানবতাকে ধারণ করে, সর্বমানব প্রেমে বিশ্বাস করে। এবং আমি, আপনারা যারা ধার্মিক লোকজন আছেন তাদের বলবো, দয়া করে ধর্মগ্রন্থটাকে একটু বাংলায় নিজের মতো করে পড়বেন, বারবার পড়বেন। আমার মা অনেক চেষ্টা করেছে আমাকে কোরআন শরীফের বাংলাটা পড়ানোর জন্য। আমাদের বাসায় ভাই গিরিশ ঘোষেরটাও ছিল, আমাদের বাসায় আমার মার সংগ্রহে আর 3-4টা অনুবাদ ছিল। তো আমার মা যখন বুঝলো যে তার এই ছেলেকে দিয়ে কোরআনের বাংলা অনুবাদ পড়ানো যাবে না, আমার মা তখন আমাকে বাংলা অনুবাদটা শোনাতেন। আমি আমার এই 60 ঊর্ধ্ব বয়সে এসে 2 বার পড়ে ফেলেছি, এখন 3য়-বার পড়ছি। সম্ভবত 27 পারা পর্যন্ত পড়ে ফেলেছি। কেমন 3য়-বার পড়ছি, এবং আমি মনে হয় এই বইটি বারবার পড়বো, আমি মৃত্যু পর্যন্ত পড়বো, বোঝার জন্য যে এটা কি আছে। এটা কিন্তু সহজে বোঝা যায় না। কেমন কোরআন শরীফ বাংলায় পড়ে 2 বার পড়ে 3 বার পড়ে, আমি বাংলা সাহিত্যের ছাত্র এবং খারাপ ছাত্র না, তো 20% বুঝতে পারিনি। কেমন আমি ভেবেছি কিছু কিছু বই আমি জীবনে মৃত্যু পর্যন্ত বারবার পড়বো। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার চোখ দুটো বাঁচিয়ে রাখে, আমার 2টো চোখ যেন বাঁচিয়ে রাখে। এই বইটি বারবার পড়বো। নিকোলাই অস্ট্রোভস্কির ইস্পাত বারবার পড়বো। আলকেমিস্ট পাওলো কোয়েলহোর বারবার পড়বো। কেমন কিছু কিছু বই আছে এগুলো আমাদেরকে, টলস্টয়ের ওয়ার এন্ড পিস আমি বারবার পড়বো। কেমন আর জীবনানন্দ দাশ কবরে যাওয়ার আগের মুহূর্ত পড়বো। হ্যাঁ, তাহলে এই যে ধর্মগ্রন্থগুলোকে যারা ইয়েতে পড়ে অর্থ না বুঝে যারা ব্যাখ্যা করে, বাংলা আমার নিজের মাতৃভাষা, আমি বারবার পড়ে তাকে বুঝতে পারছি না, কবিতার মতো কিন্তু ভিতরে এবং ধোঁয়াশা আছে। আপনি যদি সরলভাবে বুঝে ফেলেন যে আল্লাহ বলছে যে ঘাড়ে অবিশ্বাসীদেরকে গর্দানে আঘাত করতে করতে মেরে ফেলবে, শুধু এইটুকু বুঝতে কোরআন বোঝা হবে না। কোরআন এইটুকু বলতে বোঝা হবে না। একজন শুধু এইটুকু বুঝতে যে ফাত্তা মুরতাদ, ওকে ঘাড়ে গর্দানে আঘাত করতে করতে মেরে ফেলতে হবে, এইটুকু কোরআন শরীফ না। কোরআন শরীফ বহু স্তর আছে, বহু প্রবাহ ওখানে আছে। আমাকে যদি বলেন যে ভাই আপনি যে বলছেন 2 বার পড়ছেন এবং 3য়-বার পড়ছেন, কি বুঝলেন আপনি? আমি বলবো আল্লাহ সর্বমানবের সকল প্রাণীর স্রষ্টা, যত প্রাণী আছে পিঁপড়ারও স্রষ্টা তিনি। এবং কোরআন শরীফে উনি বারবার বলছেন আমি ইচ্ছে করলে কিন্তু অন্য জাতিদেরকে ধ্বংস করে ফেলতে পারতাম। আর আমি যখন কোনো কিছু করব বলে মনস্থির করি, আমি শুধু বলি হও, বললেই হয়ে যায়। তো তিনি ধ্বংস করেন নাই, আমি মানুষ, আমার এই দায়িত্ব কে দিয়েছে? ওই তাপসী হিন্দু বলে ওকে মেরে ফেলতে হবে, ওর সাথে আমার মাযহাব মিলে না বলে ওরে মেরে ফেলতে হবে, আমাকে এইটা কে দিয়েছে?
ওখানে কিন্তু মানবিকতার সংস্কার আছে। আমার সৃষ্টি আল্লাহ, আমার সৃষ্টি, আমি ইচ্ছে করলে সবাইকে এক জাতি করতে পারতাম। এক জাতি করতে পারতাম মানে এক ধর্মে এক বর্ণে তৈরি করতে পারতাম, আমি করি নাই। হ্যাঁ, কেন করে নাই এইটা উত্তর আমি এখন দিতে পারবো না, আমাকে আরো বহুবার পড়তে হবে, আরো পড়তে হবে। আপনারা গীতাটা পড়বেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা বই আছে, শ্রীমৎ ভগবত গীতা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি ছিল, ওনার বইটা পড়বেন। আমি এত ভালো বই খুব কমই পড়েছি জীবনে। এখানে ধর্মের একটা তুলনামূলক আলোচনা আছে, এবং যার যে ধর্ম আপনারা পড়বেন, কোন ধর্মই মানুষকে ঘৃণা করতে শিখায় না, প্রাণীকে ঘৃণা করতে শিখায় না। কেমন এই পৃথিবী প্রতিটি ধূলিকণাকে ভালোবাসতে শিখায়। কেমন কালকে ওই যারা আমাদের বইমেলায় যারা অনুষ্ঠান করেছিল, তারা বলেছিল যে ওইটা দিয়ে শেষ করেছিল, মানুষ বুঝলে কি পাবি, মানুষ সোনার মানুষ হবে, মানুষ বুঝলে সোনার মানুষ হবে। তো আল্লাহ, ভগবান, ঈশ্বর কোথায় থাকে? আমাদের ভিতরেই তো থাকে, প্রতিটি মানুষের ভিতরে থাকে। বলে তাহারা দুইজন, আজকে সকালে পড়ছিলাম, বইটা নিয়ে আসছে এখানে। এটা মোহাম্মদ হাবিবুর রহমানের অনুবাদ, অসাধারণ অনুবাদ, আপনারা এটা পড়তে পারেন। মোহাম্মদ হাবিবুর রহমান, ইনি আমাদের প্রধান বিচারপতি ছিলেন। তো ওখানে বলছে যে তারা দুইজন তিনজন যখন পরামর্শ করে, সেখানে চতুর্থ ব্যক্তি হিসেবে আমি উপস্থিত থাকি। তারা তিনজন যখন পরামর্শ করে, গোপন পরামর্শ, সেখানে চতুর্থ ব্যক্তি হিসেবে আমি উপস্থিত থাকি। তা আমাদের প্রত্যেকের সঙ্গেই তো আমাদের আল্লাহ আছেন, আমাদের স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন। আমাকে যদি তুমি দুঃখ দাও, আমাকে যদি আপনি দুঃখ দেন, কষ্ট দেন, অপমান করেন, আমি কষ্ট পাওয়া মানে আমার আল্লাহ কষ্ট পাওয়া না? এবং ওমর খৈয়ামের মনে একটা ইয়ে আছে, কারো মনে দুঃখ দিও না, তার চেয়ে করো হাজার পাপ। নজরুলের একটা অনুবাদ করেছিলাম, এখন মনে নেই। তাহলে সব কথার মূল কথা আমি যেটা বলতে চাই, আমি হচ্ছে আপনাদের একটা আশার বাণী শোনাতে চাই। আমি থাকবো না, মানুষ আমরা সবাই বয়স হবে, মারা যাব, বাঙালিকে কেউ পরাজিত করতে পারবে না। এটা অহিংসার মাটি। আমরা অহিংসা দিয়ে হিংসাকে পরাজিত করেছি, একবার নয়, বারবার। ধীরেন্দ্রনাথ দত্তকে ব্রিটিশরা পিটাচ্ছে কুমিল্লায়। অহিংস অসহযোগ আন্দোলন করার ডাক দিয়েছে মহাত্মা গান্ধী। কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত দাঁড়িয়ে রাস্তায়, উনি ভেবেছিলেন যে আরো অনেকে আসবেন, কেউ আসেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। উনি একাই দাঁড়িয়ে গেছেন। তো ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ঘোড়ায় চড়ে আসছে, ওনাদের হাতে কিন্তু চাবুক থাকতো। ঘোড়ায় চড়ে এসছে, এসে ধীরেন্দ্র দত্তকে বলে যে হট যাও, কুইক, না হলে কিন্তু আমি করব। ধীরেন্দ্র দত্ত বলছে, আমি সংকল্প করেছি আমি আইন অমান্য আন্দোলন করব, অহিংস। তুমি মানলো, আমি তোমাকে মারবো না। আমি ভারত সরকারের আইন মানি না, লবণ আইন করেছিল একটা, আমি এটা মানি না। আমার ডাক দিয়েছে নেতা মহাত্মা গান্ধী, আমি এটা করব। তুমি আমাকে মারবা, আমি তোমাকে মারবো না। এটা ছিল অহিংস অসহযোগ আন্দোলন। সারা পৃথিবী কিন্তু এখন মহাত্মা গান্ধীকে মারবো না, ওনাকে উনি চাবুক দিয়ে রক্তাক্ত করে ফেলেছে, পিটিয়ে। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্রনাথ দত্ত সরে না। আমাদের রুমিকে, জাহানারা ইমামের পুত্র, রুমিকে যখন ধরা হলো ঢাকায় ক্র্যাক প্ল্যাটুনে, রুমিকে অকথ্য নির্যাতন করেছে নাম বলার জন্য। ক্র্যাক প্ল্যাটুনে আর কে কে আছে, রুমি নাম বলে না। আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত 85 বছর বয়স, ময়নামতি ক্যান্টনমেন্টে ধরে নিয়ে গেছে, একটা একটা করে তার হাত পা ভেঙেছে। তার ছেলেকে তার সামনে, দিলীপ দত্ত, বিয়েও করে নাই কখনো, দিলীপ দত্তকে তখন যখন দেখলো যে ধীরেন্দ্র দত্তের, বলো তুমি একটি স্টেটমেন্ট দাও, মুজিবের বিরুদ্ধে স্টেটমেন্ট দাও, ধীরেন্দ্র দত্ত রাজি হয় না। তারপর তার ছেলের গলায় ধরেছে, বায়োনেট ধরেছে,
যে তোমার ছেলেকে মেরে ফেলবো, রাজি হয় না। এই তো আমাদের বাঙালি, এটাই অহিংস অসহযোগ আন্দোলন। তুমি মারবে কিন্তু নহন্যতে অন্যমানে শরীরে, তুমি আমার শরীরটাকে হত্যা করবা কিন্তু তুমি আমার আত্মাকে হত্যা করতে পারবে। আমরা বিশ্বাস করি এটা অহিংসার মাটি, এটা অসাম্প্রদায়িকতার মাটি, এটা সর্বমানবিকতার মাটি। আর এখানে হাসন রাজা জন্মগ্রহণ করেছেন, এখানে শাহ আব্দুল করিমের মতো বাউল। এবং আমি তো এই ভাটি অঞ্চলে যেখানে যাই আমার তো মনে হয় যে গোটা পৃথিবী ভাটি অঞ্চল থেকে শিক্ষা নিতে পারে অসাম্প্রদায়িকতা, অহিংসা, সর্বমানবিকতা। আমেরিকা শিক্ষা নিতে পারে এই পাঠশালা, এই বিশ্ববিদ্যালয়ে এসে যে মানব এখানে শিখো তোমরা। তোমরা যে আজকে কালো মারো, কালকে ভালা মারো, পশু ইহুদি মারো, তারপরে আবার মুসলমান মারো, তোমরা এখানে এসে শিখো মানুষকে কি করে ভালোবাসতে হয়। তো অতএব এইটা কিন্তু আমাদের মাটির ভিতরে আছে, অহিংসা আছে এবং প্রতিরোধ আছে, অন্যায়কে মেনে না নেওয়ার একটা প্রবণতা আছে। অতএব সাম্প্রদায়িকতা দিয়ে, হিংসা দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। গ্র্যান্ডোলারা চেষ্টা করেছিল রমনা পার্কে বোমা মেরে, শেখ হাসিনাকে জনসভায় বোমা মেরে, বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা চেষ্টা করেছিল। পাকিস্তানিরা তাদের সমস্ত সেনাবাহিনী দিয়ে চেষ্টা করেছিল, বাঙালিকে পরাজিত করতে পারে না, পরাজিত করতে পারবে না। তবে আপনাদের শুধু এটা বলি, এই মানুষকে তো তার কর্ম করতে হয়, এটা গীতার মনে হয় মূল বক্তব্য যে তোমাকে কর্ম করে যেতে হবে। কর্মটা আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো সংস্কৃতিটাকে, আমাদের ভিতরের যে শক্তিটা, ভিতরে কিন্তু জঙ্গিবাদ নাই, আমাদের ভিতরে কিন্তু মানবিকতা বাদেই আছে। এইটাকে জাগ্রত করা, এটাকে জাগ্রত করতে গেলে ওই আমার সংস্কৃতির শক্তিটাকে সামনে আনতে হবে। ওমা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এর ভিতরের শক্তিটাকে জাগ্রত করতে, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না মহাবিদ্রোহীর অনক্লান্ত। ওই সুরটাকে আমার ভিতরে আছে, এটাকে জাগিয়ে আনতে হবে। আমার মনে হয় সংস্কৃতির চর্চা বা সংস্কৃতির শক্তি দিয়ে আমরা সকল অপশক্তিকে পরাজিত করতে পারবো। এই কথাটা আমি যেখানে যাই সব জায়গায় বলি, আপনাদেরকেও বললাম। অনেক ভালো একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে আমার কাটলো। আমার মনে হয় আমি আমাকে বোঝাতে পেরেছি আপনাদের কাছে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন এই প্রার্থনাও জানাই। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ। মেরার মনসুরের ভেতরের মানুষটিকে আমরা কিছু সময় উপলব্ধি করার সুযোগ পেয়েছি, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। জফির সেতু আরেকটি প্রোগ্রাম, তারপরও খুব সংক্ষেপে একটু শুভেচ্ছা জ্ঞাপনের আহ্বান জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমি চলে গেলে অনেক জিনিসই মিস করতাম মিনার ভাই। আসলে আপনাকে তো আমি কবি হিসেবেই জানি। একজন কবির ভেতর যেমন হওয়া উচিত, আপনি পুরো 1 ঘন্টাই বললেন। এই 1 ঘন্টায় একজন কবিকে জানার ভেতর দিয়ে আমি একজন গুড হিউম্যান বিইংকে জানলাম। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। আমার মনে হয় যে আপনারা যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং যে বাস্তবতার ভেতর দিয়ে গিয়েছিলেন এবং আপনাদের ভেতরে যে আদর্শ বোধ তৈরি হয়েছিল, আপনাদের ঠিক পরের প্রজন্ম আমরা। 71 এর পর আমাদের জন্ম এবং 80-র দশকে যখন সামরিক শাসন চলে আমাদের স্কুল জীবন চলছিল, 90-এর সেই উত্তাল দিনে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ জীবন চলে। তা আপনাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের অনেক মিল। কিন্তু আমি নিজে বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি যখন আজকালকার তরুণদেরকে আমরা দেখি তখন মনে হয়, আমি জানি না এই কথার ভেতর দিয়ে আমি আমার বার্ধক্যকে প্রমাণ করছি কিনা, তো
আমি দেখি তাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের অনেক দূরত্ব। আপনি যে মনুষ্যত্ববোধের কথা বললেন, মানুষের প্রতি কমিটমেন্টের কথা বললেন, দেশের প্রতি কমিটমেন্টের কথা বললেন, এবং সর্বমানবিক একটা চেতনার কথা আপনি বললেন, বা যে বাংলাদেশকে আপনি ভাবেন এবং যে বাংলাদেশের ইতিহাস আমরা জানি, আজকের বাস্তবতায় দেখি আমি জানি না কেন এমন হলো। আপনি খুব পজিটিভ মানুষ, কবি হিসেবে পজিটিভ তো থাকবেনই, কিন্তু এখানে অনেক আপনার কথা প্রসঙ্গে অনেক কথাই বলা যায়, ঘন্টার পর ঘন্টা বলা যায়, এবং যত কথাই আমরা বলবো এটা আমাদের জন্যই লাভ। কিন্তু আমাকে প্রায় সময়ই হতাশা ঘিরে ধরে। আমি তো দেখি, হ্যাঁ, আমাদের বাংলাদেশের ভূমিটা হচ্ছে অসাম্প্রদায়িক ভূমি। যা কিছু সাম্প্রদায়িকতা, যা কিছু বিষ-বৃক্ষের বীজ আমরা তো দেখি এগুলো বাহির থেকে আমদানিকৃত। এবং আমি তো এখন দেখি যে আপনি রমনার কথা বলেছেন, নববর্ষের কথা বলেছেন, মিনার ভাই, এখন আমরা আমাদের দেশে বাংলা নববর্ষটাও প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এটা ব্লিডিং হয়। হ্যাঁ, আমাদের মেয়েরা এখানে একটা টিপ দিলে সেটা প্রশ্নবিদ্ধ হয়, একটু শাড়ি পরলে প্রশ্নবিদ্ধ হয়, চটি জুতা পরলে প্রশ্নবিদ্ধ হয়, এবং এটা কিন্তু বাড়ছে, এবং ভয়ঙ্কর ভাবে হিন্দু এবং মুসলিম সাম্প্রদায়িকতা বাড়ছে। শুধু যে মুসলিম সম্প্রদায় না, ভয়ঙ্কর ভাবে হিন্দু সাম্প্রদায়িকতা এই দেশে কিন্তু ফ্লারিশ হচ্ছে, এবং এটা আমাকে শ্বাসরুদ্ধ করে ফেলে। তো আপনার মতো আপনি ইঙ্গিত দিচ্ছেন যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আপনাদের মতো মানুষ, স্বপ্নবাদ মানুষেরা যত বেশি দিন বাঁচবেন, যত বেশি কথা বলবেন, যত মানুষের সঙ্গে মিশবেন, যত মানুষের সঙ্গে আপনি সংলাপ দিবেন, ততই কিন্তু আমাদের জন্য লাভ এবং দেশের জন্য লাভ। আপনার অনেক কথাই বলার ছিল। আপনার আলোচনাটা শুরু হয়েছিল জাস্ট একটা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, এবং শেষ হয়েছে আপনার যে বয়স, একদম ম্যাচুরিটির জায়গা, একদম স্পিরিচুয়াল জায়গা থেকে আপনার জার্নিটা ওইভাবেই হয়েছে। এবং সেই স্পিরিচুয়াল জার্নি কিন্তু সাধারণ মানুষের স্পিরিচুয়াল জার্নি না, এটা একদম বৌদ্ধিক মানুষের, একজন ভাবুক মানুষের, একজন দার্শনিক মানুষের যে স্পিরিচুয়াল জার্নি বা পরিণতি, সেই পরিণতির দিকেই আপনি এগিয়ে গেছেন। আপনি যেভাবে কুরআনের কথা বললেন কিংবা বাইবেলের কথা বললেন, আপনি হয়তো সময় পান না অন্যান্য গ্রন্থের কথা বলতেন, এবং আপনি কিন্তু আপনার চেতনাকে ওইভাবে তৈরি করেছেন যে বাইবেল কিংবা কোরআনের সমকক্ষ আপনি কিন্তু মানব রচিত ঐশী গ্রন্থ নয়, সেরকম গ্রন্থের মধ্যে যে মানবিকতা এবং কমিটমেন্ট এবং হিউম্যান সিভিলাইজেশনের যে স্পিরিট গুলো আছে, সেটাকে আপনি কিন্তু প্যারালাল বিচার, এটা একটা বড় ধরনের ম্যাচুরিটির বিষয়। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আপনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি, আপনি অনেক ভালো থাকবেন। আর আমি যদি আমার 8:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের একটা মিটিং, কারিকুলাম কমিটি, কিন্তু আমি থাকলাম, চলে গেলে আমি হয়তো একটু ওনাদের কাছে অ্যাপোলজি স্বীকার করবো, চলে গেলে মিস করতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আজকে এখানকার আয়োজক যারা, বিশেষত ফত্তাবাই, তাপসীদি এবং রাজীব সহ যারা এই এর সাথে সংশ্লিষ্ট, এখানে উপস্থিত যারা সবার সম্বোধন নিচ্ছি না, খুবই সিলেটের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মিনার ভাই, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওনার নাম শুনেছি, ওনাদের অনেক পরেও ওনার নাম রয়ে গেছিল ডিপার্টমেন্টে। তো সেই জায়গা থেকে বিভিন্ন সময়ে তার কবিতা পড়ার সুযোগ হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে, এবং একজন গণমাধ্যম কর্মী হিসাবেও আমি তাকে বিভিন্নভাবে জানার সুযোগ হয়েছিল। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সাথে আমি সম্পৃক্ত আছি হিসাবে তার কবিতাগুলো পড়া হয়ে থাকে। মাঝে মধ্যে আবার বিভিন্ন ভ্রমণের বিষয়গুলো জায়গা থেকে চেনা জানা, এবং কিছু বিষয় আছে যে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি যে বিশেষ কিছু ভূমিকা রেখেছিলেন এই দেশের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির,
এবং বঙ্গবন্ধুকে জাতির জনককে সামনে নিয়ে আসার ক্ষেত্রে সাহিত্য দিয়ে যে ভূমিকা পালন করা যায় সেটি তিনি তখন দেখেছিলেন, সেটি আমাদের পড়া এবং বিশ্ববিদ্যালয়ে পাঠকালীন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে জানা। তো আজকে আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত ভালো লেগেছে এবং তার যে আলোচনাটি হয়েছে সেটি খুবই প্রাণবন্ত এবং আমাদের দৃষ্টিভঙ্গি মনোভাবের কাছাকাছি বলেই আমরা গ্রহণ করছি, আমরা নিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি। কিন্তু এটা আমার কাছে কিছু প্রশ্ন রয়ে যায়। সেই প্রশ্নগুলো দুটি প্রশ্ন করেই আমার এখানকার কথা শেষ করব, কারণ অনেকেই বলবেন। প্রশ্নটি হচ্ছে যে আমরা সামনে কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, আশাবাদী মানুষ হিসাবে সামনের দিকেই যাব, এই মাটির কথা বলেছে, কিন্তু আমরা কি সেইটুকু ধরে রাখতে পারব? আমার কিছু কিছু জায়গায় খটকা আছে, সন্দেহ আছে যে আমি স্বাধীনতার পর থেকে এই সময়ে 50-এর উপরে এসে 53-54 বছরে এসে ধরেন শহরের এখানে একটা এলাকা আছে মেজরটিলা, তার থেকে 1.5 মাইল দূরে আছে, মাইলখানেক দূরে আছে একটা শাহপরান গেট। তো এই 1.5 মাইলের মধ্যে আমি এই এত বছর স্কুল তৈরি করিনি। সরকার, আমি সরকার রাষ্ট্র, এর মধ্যে 25টা মাদ্রাসা তৈরি হয়ে গেছে। এখানে উপশহর তৈরি হয়েছে ধরেন বেশি দিন আগে না, 30-40 বছর হবে, 30-40 বছর সর্বোচ্চ। তো সেই জায়গায় একটা 13রতন সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আর উপশহরে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, 2টা প্রাথমিক বিদ্যালয় আছে। যদি হিসাব করে তাহলে 18টা আমার হিসাবে আছে মাদ্রাসা আছে সেই জায়গায়, ক্যাডেট মাদ্রাসা সহ। তো আমি এই জায়গাগুলোর প্রশ্নের সম্মুখীন যখন হই, আমার কাছে কোনো সদুত্তর থাকে না, আমরা কি করছি। তাহলে আমি কি রাষ্ট্রীয়ভাবে সনদও দিলাম যে মাস্টার ডিগ্রি আপনি অর্জন করেছেন, হ্যাঁ, এই যাদেরকে ওই ক্যাটাগরিতে নেওয়া যায় না, হ্যাঁ ধরেন সলিমুল্লাহ খান স্যারের ওনার বক্তব্য থেকে নিলাম আমি, কিন্তু আমরা দিলাম তাদেরকে ওই ডিগ্রি সমান। কিন্তু তারা কি শিখাচ্ছে কি শিখাচ্ছে না, কি করছে কি করছে না, যে জাতি রাষ্ট্র গোষ্ঠী এই যে বিষয়গুলো, এগুলো তাদের মধ্যে আছে কিনা, দেশপ্রেমের ওই মানবিকতা বোধের বিষয়টুকু থাকে কিনা, ধর্মের মূল যে থিমটুকুর কথা বললেন সেই জায়গাগুলো এখানে পাঠদান করা হয় কিনা, এই প্রশ্নগুলো কোনো সদুত্তর পাওয়া যায় না। আমার কাছে এই সদুত্তরগুলো নাই। তাহলে আমরা সামনের দিকে কত দূর যাচ্ছি এবং আগামী 10 বছর যদি বেঁচে থাকি কি দেখব? এখন যখনই কোনো একটা বিষয় আসে তখনই দেখা যায় যে আমি যখন একটা প্রতিষ্ঠানে 30 বছর চাকরি করলাম, যখন প্রথম দিকে গেলাম, আমার যে প্রশ্নগুলো আগে উত্থাপন করেছিলেন, আমরা যখন ওইখানে বৈঠকে আলোচনা করছিলাম, যে প্রশ্নগুলো দেখলাম যে আমার যে ছাত্রীরা হয়তো 20% মতো থাকতো বোরকা কিংবা হিজাব, এখন তো শতভাগ। আমি চলে আসছি 1 বছর হয়নি, তো এই জায়গায় তো দেখি আমি যে শতভাগ হয়ে গেছে হিজাব এবং বোরকা। শুধু বোরকা এবং হিজাব তাদের আমি এটার জন্য যে না, তার ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি সে বোরকাই পরে ঠিক আছে। হাত মোজা পায়ে মোজা যখন এই গরমের মধ্যে পরে, তখন তো আমি তাকে নিয়ে যে এই বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটা তো আমার, এই গরমের মধ্যে সেই কষ্টটা করছে, এইটা কি আমার ইয়ে থেকে এইভাবে হয়? তো আমরা কোথায় যাব এবং আগামী দিনগুলোতে আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচবো? এবং যে কথাগুলো আপনি এখন বলছেন, এটা কি সব জায়গায় বলা যাবে? সব জায়গায় বলতে পারবো না, এরকম একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। যদি এরকম সমস্যা তৈরি হয় বা এই দিনগুলো যদি আগামীতে যদি এইভাবে আমরা চলি, তাহলে আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে, এই সমাজকে নিয়ে, এই জাতিকে নিয়ে আমরা কিভাবে যাব? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার যে জায়গাগুলোতে পাওয়ার দরকার, সেই জায়গাগুলোতে আমরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাচ্ছি না, অনেক জায়গায় এর ব্যতিক্রম পাচ্ছি। যেটা বললাম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেটা বললাম যে আমাদের সনদ প্রদানের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে আমরা সেইটুকু পাচ্ছি না। এই জায়গা থেকে আমরা কিভাবে আসবো, কিভাবে আমাদের মূল লক্ষ্যে পৌঁছবো, এবং আমি মনে করি আশাবাদী যে আমাদের হয়তো এক সময় সেই জাগরণ তৈরি হবে। সেই জাগরণের প্রতীক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
সেকেন্ড আমি যদি কখনো আপনাদের সময় হয় আমাকে আপনারা বলবেন। আমি সরকারি একটা দায়িত্বে আছি, জুলাইয়ের পরে থাকবো না, তো আমি এইটা নিয়ে একটু কথা বলবো। আপনি যে প্রশ্নটা তুলেছেন শেষে যেটা রাষ্ট্র এবং সংস্কৃতি, কেমন রাষ্ট্র এবং সংস্কৃতি নিয়ে আমি একদিন 1 ঘন্টা আমাকে দিয়ে আমি একটা লেকচার দিব। আপনাদের যদি সুযোগ হয় সিলেটে কখনো, জুলাই মাসের পর থেকে তো আমি স্বাধীন মানুষ। আজকে তো আমি অনেক আমার কি বলা উচিত এই প্র্যাকটিসটা আমি মোটামুটি কিভাবে বলা উচিত এটা আমি রপ্ত করেছি। সরকারি চাকরিতে থেকে কতটা বলা উচিত কতটা বলা উচিত নয়, হ্যাঁ সেটার ব্যাপারে আমি সতর্ক থেকে এই বক্তব্য দেই। কিন্তু রাষ্ট্র এবং সংস্কৃতি নিয়ে আপনারা যদি সিলেটে এরকম করেন, আমি অন্য একদিন আমার 1 ঘন্টা লাগবে, আমি এটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ। ফরিদের আত্মজিজ্ঞাসা এবং মিনার মনসুর আরেকবার আমাদের মধ্যে আসবেন, এইরকম প্রত্যাশাই এই পর্যন্ত থাকে। আমার মনে হয় যে এখানে আমরা সবাই হয়তো শুনেছি, তবে একটু একটু নিজের পরিচয়টা দিলে বোধহয় ভালো হবে। আমি হোসনেরা কামালিকে আহ্বান জানাচ্ছি, তোমরা 3 জন কভার করবা 1 মিনিট 1 মিনিট। শুভ সন্ধ্যা। আমি আসলে শুনছিলাম আসার পর থেকেই যে কথাগুলো চলছিল, কবি বিরার মাহমুদ যে কথাগুলোর অবতারণা করছিলেন, এবং মাঝে মাঝে আমাদের মধ্য থেকে ফাত্তা স্যার বা আজাদ ভাই আমরা যে প্রশ্নগুলো তুলছিলাম, আসলে আমাদের এই আলোচনার যাত্রা কোন দিকে? আসলে এই যাত্রাটা ছিল মানবিকতার দিকে, যে মানবিকতার বীজ এই ভূখণ্ডে গ্রথিত হয়েছে অনেক আগেই। তার সংস্কৃতি নিয়ে যে বাঙালির এগিয়ে চলা, আমাদের আলোচনা ছিল সেখানে। আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমি 71 প্রজন্ম। আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে যে বইপত্র পড়তাম, তখন শেখ মুজিব সেখানে ছিলেন না। হয়তো আমার পরিবার বা আমার বাবা শিক্ষক ছিলেন বিধায় আমি শেখ মুজিবকে চিনতাম, মুক্তিযুদ্ধের কথা আমি জানতাম, কিন্তু আমাদের বইয়ে লেখা ছিল হানাদার বাহিনী। কিন্তু শেখ মুজিব যে বাঙালি জনগণের নেতা ছিলেন সে বিষয়ে আমার মনে হয় সব ছেলে মেয়েরাই জানত। আমার বোন আমার থেকে 22 বছরের ছোট। সে যখন স্কুলে যায়, সে যখন নার্সারি 2 বা 1 এই ধরনের সময়ে বসে, সে একদিন আমাকে এসে বলল, আপু শেখ মুজিব নাকি হিন্দু? আমি বললাম, তোমাকে এই কথাটা কে বলেছে? বলল, দীপ্তি সরকার বলেছে, তার একটা বন্ধু। তো এই 2 উদাহরণের আমি এবং আমার বোন, সে আমার সন্তান তুল্য, এই বয়সের ব্যবধানে আমাদের বাঙালির চর্চার ভিতরে বাঙালিত্বকে প্রবহমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে হোঁচটগুলি, আমাদের যে কষ্টগুলো, তা অবশ্যই আমাদেরকে ব্যথিত করে। কিন্তু আমাদের যে অগ্রযাত্রার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ রাষ্ট্রও এখানে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ফরিদি ভাই যেটা বলছেন, আমার সবসময় মনে হয়েছে বুদ্ধিজীবী এবং রাষ্ট্র, তাকেও আমরা অবশ্যই বুদ্ধিভিত্তিক একটা প্রতিষ্ঠানই ভাবি। সেখানের মধ্যে সবচেয়ে কম্প্রোমাইজিং এর একটা বিষয় চলে আসে। আমরা সবকিছু যেন আমরা ম্যানেজ করে চলতে চাই, ম্যানেজ করে কথা বলি, ম্যানেজ করে রাষ্ট্র চালাই, ম্যানেজ করে শিক্ষকতা করি, ম্যানেজ করে অনুষ্ঠানে বক্তৃতা করি। কিন্তু আমার যে অন্তরাত্মার যে ক্রন্দন, আমার যে অন্তরাত্মার যে জাগরণ, সে বিষয়ের সাথে আমি কতটা দায়িত্বহীন, সে বিষয়ে আমার মাঝে মাঝে প্রশ্ন থাকে, প্রশ্ন জাগে। কিন্তু আমি কখনোই নির্দান্তিক হয়ে বলতে পারি না যে আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি আমি হয়তো ঘুরে দাঁড়াবো। আমি আশা করি ঘুরে দাঁড়াবো, আমরা ঘুরে দাঁড়াবো।
মুক্তিযুদ্ধের যে চেতনা বা মানব ধর্মের যে প্রচার, মানব ধর্মের যে বিষয় আশয়, সেগুলো থেকে আমাদের আসলে ঘুরে দাঁড়াতেই হবে, এটা আমি অনুভব করি। কিন্তু আমি কখন ঘুরে দাঁড়াবো, কিভাবে ঘুরে দাঁড়াবো, সেই প্রশ্নগুলো মাঝে মাঝে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যায়। মাঝে মাঝে আমি ভাবি, যখন দেখি যে আমি চিহ্নিত হয়ে যাচ্ছি একজন হিজাবি হিসাবে, যখন দেখি আমি একজন শিক্ষক হিসেবে মুসলমান হয়ে যাচ্ছি, যখন আমি দেখি একজন নারী হিসাবে আমি অন্যভাবে এই সমাজে চিহ্নিত হয়ে যাচ্ছি। নারীর জায়গা থেকে আমি আরেকটু বলতে চাই যে নারীরা এই সমাজে কতটুকু কিভাবে আছে। সেই সমাজ কখনোই উন্নতি যেতে পারে না যে সমাজের মধ্যে নারীরা ভালো অবস্থানে নেই। আজকে বলতে দ্বিধা নেই, আমাদের সমাজে আপামর জনসমাজে একদম গ্রাসরুট লেভেল থেকে এখন পর্যন্ত নারীরা ক্ষমতায়ন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবাদে আমরা অনেক অনেক বিষয়ে এগিয়েছি, কিন্তু আমরা যখন গ্রামে গঞ্জে যাই অথবা শহরে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সমাজের শিক্ষিত মহিলারাও কিন্তু এই স্বাধীনতার সুফল বাঙালি সংস্কৃতির যে অভিযাত্রায় সেখানে নিজেকে যুক্ত করতে পারছেন না অথবা করছেন না। এই বিষয়গুলো আমাদের আলোচনায় হয়তো আসে, আমরা ভাবি, কিন্তু আমরা তারপরেও ভুলে যাই। আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনার মধ্যে আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক এবং বাঙালি সংস্কৃতির যে ধারা সেটা বহমান হোক। কবি মিনার মনসুর বলেছেন এটাই তিনি, আমিও ভাবি এটাই আমি। কিন্তু সেই আমিত্বকে দেখানোর জন্য আমার যতটুকু হাঁটা দরকার, যতটুকু ঘাম ঝরানো দরকার, যতটুকু একত্রিত হওয়া দরকার, যতটুকু এক সুরে কথা বলা দরকার, সেই প্ল্যাটফর্মটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি, আমরা বিভাজিত হয়ে যাই। কিন্তু তারপরেও আমি বাঙালির অভিযাত্রার একজন সৈনিক ভাবে নিজেকে দেখতে চাই, ভাবতে চাই। এবং বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ভেঙে যাবে, বাঙালি সংস্কৃতির মধ্যে আঘাত এসেছে, এটা আমি কখনো মনে করি না। আমি মনে করি অনেক প্রতিবন্ধকতার মধ্যেই বাঙালি সংস্কৃতির নতুন নতুন বিনির্মাণ হবে। আমরা আমাদের শিকড়ের, আমাদের ঐতিহ্যের কাছে বারবারই ফিরে তাকাবো এবং আমরা বিশ্বের বুকে বাঙালি সংস্কৃতি নিয়ে, মানব ধর্মের সংস্কৃতি নিয়ে এগিয়ে যাব। এই প্রত্যাশার সুখটুকু আমরণ নিজের মধ্যে ধারণ করতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাটা আসলে অসাধারণ। কবি মিনার মনসুরের এই আলাপচারিতা শুনে মনে হয়েছে যে আরো শুনি। যদি এরকম আপনি বলেছেন যে 1 ঘন্টা কথা বলবেন, যদি সুযোগ থাকে সেটাতে উপস্থিত থাকবো বা সেটার সঙ্গে একমত আছি। আমি চাকরি করি সিলেটের একটি বিখ্যাত কলেজে বা বাংলাদেশের একটি বিখ্যাত কলেজে। সংস্কৃতি যে জিনিসটা, এটা শক্তি অসাধারণ। আপনি যেরকম বলেছেন, আপনি তো বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভবের আন্দোলন এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন। আমরা এখন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগী খুঁজে পাই না। প্রায় 10,000-এর উপরে আমার কলেজে এনরোলমেন্ট, কিন্তু পাই না। গত কিছুদিন আগে কলেজ অডিটোরিয়ামের সামনে অডিটোরিয়াম প্রোগ্রাম চলছিল, এটা ফাঁকা একদম। আমরা শিক্ষকরা প্রায় 140 আমরা স্টাফ, আমরা থাকি, আমাদের চাকরির কারণে থাকতে হয়, এটা হচ্ছে বাস্তবতা। আমরা থাকি, বাকি গ্যালারিটা ফাঁকা থাকে। তো সেখানে আমি বাইরে ছিলাম, যেহেতু বিষয় আমার বাংলা, অনেক ছাত্র আমাকে চেনে জানে। বললাম যে তোমরা আসো, সুন্দর না আমরা গান শুনি না, এরকম একটা উত্তর আমি পেয়েছি। এই আমরা গান শুনি না, আমরা কবিতা শুনি না। তো তখন খুব আহত বোধ করেছি, কেন আমরা নতুন প্রজন্মকে গানের যে অন্তর্গত যে আবেদনগুলো, যে জাগ্রত অবস্থাটা, আত্মার যে জাগরণ কবিতার ভিতরে, গানের ভিতরে, আমরা কেন পৌঁছে দিতে পারছি না? আমাদের মনে হয় যে আমাদের বুদ্ধিজীবীরা যারা আছেন, আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, পুনর্বার ভাবা দরকার কিভাবে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে
আরো সংস্কৃতি নিশ্চয়ই আমাদের দেশ রাষ্ট্রকে আবার তার সঠিক জায়গায় নিয়ে যাবে, তার নিজস্ব একটা শক্তি আছে, না হলে আমরা ৭১-এ জয়লাভ করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটার সঙ্গে যারা যুক্ত আছেন, এই সুন্দর সময়টা কবি মিনার মনসুরের কথাবার্তা শোনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমাদের মিনার ভাই আমাদের ডিপার্টমেন্টের অগ্রজ, যদিও তাকে আমরা পাইনি, কিন্তু আমার বন্ধু ফরিদি ভাই বলল কবি মিনার মনসুরকে আজকে আমরা যতটুকু শুনলাম তার অন্তর্গত মানুষের হুমায়ুন আহমেদের সেই শ্রাবণের সব দৃষ্টি নষ্টদের অধিকারে চলে যাবে। আমরা চাই না সেটা হোক। আমরা আমাদের সকল সংকট সবার উপর মানুষ সত্য, তার উপর নাই, সেই কথাটাই সত্য। এবং আমরা যতই আসুক, ঝড় ঝঞ্ঝা যতই মূল্যবান আসুক, আমার বিশ্বাস আমরা মাথাতে দাঁড়াবই। মিনার মনসুর ভাই কবি হিসেবে তার তিনি যেটা বললেন যে বিনয়ের কথা, এটা খুব দরকার। মানুষ থাকবে না যদি তার বিনয় না থাকে, সংস্কৃতি না থাকলে আমরা যতই হিজাব করি, যতই হিন্দু মৌলবাদী হই, যতই মুসলিম ইসলাম মৌলবাদী হই, মানুষের জয় হবেই। ধন্যবাদ মিনার ভাই আপনার চমৎকার আলোচনার জন্য, শুভকামনা। আমি বিরিয়ানি পাল, সাহিত্য সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, তবে মিনার ভাই আলোচনার একটু গোড়ার দিকে আমি দেখতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৩ বছর পর বঙ্গবন্ধু যখন সাধারণ সভা ঘোষণা করলেন, তখনই আমাদের দেশে 2টা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জন্ম হয়। একটা প্রকাশ্যে রাজনৈতিকভাবে, আর একটা গোপনে গোপনে রাজনৈতিকভাবে। উদ্দেশ্য হলো 2টা। একটা হলো বঙ্গবন্ধুর জনপ্রিয়তার 10 নামাতে হবে, প্রকাশ্য রাজনীতি। আর আরেকটা হলো দেশকে আমাদের মতো নিয়ে আসতে হবে। এই যে যারা আমাদের মতো নিয়ে আসতে হবে, ওরা দীর্ঘ 47-48 বছর কাজ করে গেছে। আর আমরা যারা ওই 270 জনের লিস্টে ছিলাম, আমরা শুধু উপরে গা বাসিয়ে বাসিয়ে চলছি। এর মধ্যে বেশ কতজন তো বিদায় নিয়ে গেছেন। দুর্ভাগ্যবশত আমরা বেঁচে আছি বেশ কিছু জন, আর না এই লিস্টে যতজন ছিলেন সবাই বিদায় নিতেন ইতিমধ্যে, যদি রাজনৈতিক পরিবর্তন না করত। এখন প্রশ্ন হচ্ছে, সংস্কৃতি নিয়ে যে আলোচনা হচ্ছে, আমার জীবনবোধের পর থেকে আমার জীবনের 2টা দুঃখ। ছায়ানটের অনুষ্ঠানে আমি কোনোদিন উপস্থিত হইতে পারি নাই, আর বোলপুর শান্তিনিকেতনে আমি যেতে পারি নাই। আর যত ইচ্ছা আমার মনের মধ্যে ছিল মোটামুটি আমার পূরণ হয়ে গেছে। এইখানে আমাদের যে সূত্রটা রচিত আছে, যেই ছায়ানটে, যেই ধীরেন্দ্রনাথের কথা বলতেছেন, ওইখান থেকে আমরা অনেক দূর সরে এসেছি। এবং কেন সরে এসেছি? রাষ্ট্র ষড়যন্ত্রের কারণে। রাষ্ট্র আমাদের পক্ষে নেই, এখনো নেই। আমি একটা উদাহরণ দিতে চাই। মধ্যযুগের পণ্ডিত, উনি যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন, এইখানে অনেক কিছু আলোচনা আছে যে কঠিনভাবে বা নির্মমভাবে সমাজকে উনি নিপীড়ন করছেন, কিন্তু সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল। আজকে আমরা, আপনি কিছুক্ষণ আগে এই চিফ জাস্টিস হাবিবুর রহমান সাহেবের রেফারেন্স দিচ্ছেন, আমি বইগুলা পড়েছি। উনি যে বক্তব্যগুলো বলেছেন, বা আমাদের যে উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, উনি মারা গেছেন, উনি 2টা বই আমি খুব ভালোভাবে পড়েছি। জি জি আকবর আলী সাহেব, এই 2টা বই আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। পদার্থ প্রচার অর্থনীতি এবং আজব অর্থনীতি। এইখানে উনি যে কথাগুলো বলেছেন, এটা কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আছি আমরা ভালোভাবে জানি এবং ভালোভাবে অনুধাবন করতেছি, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা যার যে মতো কোনোভাবে আমাদের চেয়ার অকিউপাই করে আসি।
আর যেটা হচ্ছে এটা স্বাভাবিকভাবেই হচ্ছে। সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গেলে যে ধারণা নেওয়া দরকার, রাষ্ট্র ক্ষমতার হস্তক্ষেপ প্রয়োজন আছে। গত 1 বৈশাখে অনুষ্ঠান বিভিন্ন মিডিয়াতে যে টকশোগুলো আসছে, এতে আমার ধারণা যে আমাদের সংস্কৃতির অনেকগুলো ইতিমধ্যে নিমজ্জিত হয়ে যাবে অন্ধকারে। আর যদি আপনার মতন কিছু ধারক বাহক আছেন, আপনার সেটা ধরে রাখেন, তাহলে হয়তো আরো কিছুদিন রান করবে। মাঝে মাঝে আমার মনে আশাও জাগে যখন দেখি দাড়ি আছে, টুপিও আছে, কিন্তু গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে, নাচছে, তখন আমার মনে হয় যে না, হয়তো আমাদের আরো কিছুদিন টিকে থাকতে পারবো। আমি সিলেট শহরে একটা সুনামধন্য কলেজের একটা চিত্র তুলে ধরি। আমি একদিন দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি বাজার, একটা কলেজ ছুটি হয়েছে। তা আমি চলন্তিকা ওইখানে একটু দাঁড়িয়েছি। পরের দিকে যে হঠাৎ করে ওই ছাত্রীরা বের হয়ে যাচ্ছে, তাকালাম, তাকায় 100% বোরকা পরা। আমি বললাম এই কলেজ ড্রেস তো এরকম ছিল না, কবে পরিবর্তন হয়ে গেল? হয়তো তাদেরকে বাই ফোর্স এটা করানো হয়েছে, অথবা তারা স্বেচ্ছায় করছে, এটা আমি ঠিক জানি না। এটা আরো চর্চা চলছে এবং খুব খারাপও লাগে যখন দেখি 5 বছর বা 6 বছরের বাচ্চাদের বোরকা পরানো হয়, যেটা বললেন যে মোজা পড়তে হয়, বা হাতের মোজা বা পায়ের মোজা, এই বর্ণের মধ্যে যাই হোক। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? এইটা আমরা বন্ধ করতে গেলে অনেক সময়ের দরকার, আর বন্ধ হবে কিনা তাও আমি জানি না। হয়তো বা একদিন বন্ধ হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। বিশ্বব্যাপী কিছু পরিবর্তন ঘটতেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইয়েতে আমি মাঝে মাঝে দেখতেছি বা অনুধাবন করতেছি। হয়তো বা পরিবর্তন একসময় হবে, কিন্তু অতদিন আমরা কেউ যারা আছি, হয়তো আমরা অতদিন বেঁচে থাকার সুযোগ পাবো না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিতর্কটা করলে আমাকে, আমি প্রত্যেকটা বিষয়ে একটু একটা তাত্ত্বিক প্রশ্ন আসছে একটার পর একটা। যেহেতু আমরা মিটিংটা মনে হয় 9:30 বা এর মধ্যে শেষ করতে চাই, হ্যাঁ, এবং সবাইকে হঠাৎ করে ডাকা হয়েছে, তাত্ত্বিক প্রসঙ্গটা থাকুক, বিতর্কটা, সেই বিতর্কটাতে একদিন আমাকে বললেই হবে, আমি নিজের খরচে চলে আসব। এসে আমার মনে হয় আরো 2-1জনকে ডাকা যেতে পারে, আমরা তাত্ত্বিক প্রসঙ্গটা আলোচনা করি। আজকে শুধু আমরা মনে হয় একটু অগভীর বিষয় নিয়ে আমরা কথা বলি। আর শুভ সন্ধ্যা। আমি রণদীপম বসু। যাই হোক, আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ, অর্থাৎ চাকরি থেকে অবসর, ঢাকায় ছিলাম, এখন সিলেটে চলে আসছি। আমি বিভিন্ন অনুষ্ঠানে যে শ্রোতা হিসেবে ভালো লাগে শুনি, এবং এই তারপর ভাবি আর কি, যে বিভিন্ন জনের প্রশ্ন, যে বিভিন্ন সমস্যা, এগুলো থেকে যে বিষয়গুলো আসছে, এগুলা এটা আসলে তো একটা বিরাট বড় সমস্যা। তো আসলে মৌলিক একটা বিষয় আমরা আমাদের মধ্যে মানে আসলে আমাদের সমাজে বা আমাদের মানুষের মধ্যে এই জিনিসটা এখন আমরা অনেকেই হয়তো বিষয়টাকে নিয়ে গভীরভাবে আমরা ভাবি না যে আসলে সংস্কৃতির তো অনেকগুলো উপাদান, ধর্ম সংস্কৃতির অন্যতম উপাদান মাত্র। এইটা যদি আমরা আসলে বুঝতে পারি, হ্যাঁ, এই যে আমার বাঙালি সংস্কৃতি অনেক উপাদান, কারণ ধর্মটা অন্যতম উপাদান। একজন মুসলিম আর একজন হিন্দু, তার মধ্যে কিছু কিছু বিষয়টা আছে, কিন্তু এটাই আমার সংস্কৃতি না। তো সম্ভবত এই জায়গাটাই যদি আমরা আসলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে, হয়তো আবার আমরা আসবো যে সমস্যাগুলো আসতেছে, হ্যাঁ, এটা আশঙ্কাজনক আমাদের জন্য। আমরা আফগানিস্তান দেখি কি অবস্থা, একই সময় আফগানিস্তান 71 সালে যে কি মানে একটা প্রগতিশীল দেশের মতোই ভাবতাম, আমাদের চেয়েও তারা অনেক
অ্যাডভান্স বা উন্নত ছিল, কিন্তু আসলে ওই যে একটা মৌলিক জায়গার মধ্যে গিয়ে হয়তো সমস্যা। এবং ওই যে আমাদের এখানে আড্ডার মধ্যে যে কথাগুলো আসছে, আসলে রাজনৈতিক সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ দিক। সংস্কৃতিকে আসলে অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্ত পরিচালিত করে। সংস্কৃতির শক্তি আছে, ঠিক আছে, হ্যাঁ, একটা হাতি বা একটা গাড়ি সংস্কৃতি ঠিক আছে, কিন্তু ড্রাইভারের যে ব্যাপারটা আছে না, তো সংস্কৃতি গিয়ে ওই কিসের মধ্যে পড়তে পারে, গাড্ডা করতে পারে। আর আমাদের চর্চাটাও থাকা লাগবে। সংস্কৃতি তো আসলে হবে না, আমরা নিজেরা যদি আমরা সংস্কৃতির চর্চাটা রাখি, তাইলে আমি নৈরাশ্যবাদী মানুষ না, আমি আশাবাদী মানুষ। আমি আশা করতেই চাই, কারণ আমি যদি আশাবাদ না রাখি, আমার সন্তান কিসের উপর বাঁচবে? তার জন্য আমরা আশাবাদ জিয়ে রাখবো, আমরা আমাদের চর্চা অব্যাহত রাখবো। আমাদের এইটাই চর্চাটাই আমাদের সংগ্রাম, সংস্কৃতির সংগ্রাম, আসলে সংস্কৃতির চর্চাটাই। জি জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা আসলে আমি উজ্জ্বল মেহেদি, একজন সংবাদকর্মী, আর পড়তে বেশি ভালোবাসি। বালক বেলায় একদম ছোট যখন ছিলাম তখন আপনার নাম শুনেছি। নামটা একটু গাঢ় হয়েছে এই কারণে পরবর্তীতে কবি শামসুর রহমান সুনামগঞ্জের আত্মীয়তা সূত্রে আসা যাওয়া করতেন, ওনার মুখে আপনার নাম শুনেছি। এবং কালকে যখন রাজীব বললো যে এইভাবে একটা প্রোগ্রাম, আমি তখন বললাম যে হুট করেই হোক, আমরা শুধু ওনার কথা শুনি। আমি খুব খুশি হয়েছি যে আপনি আপনার কর্মকাল শেষে মানে প্রকৃত মিনার মনসুরকে আমরা পাবো এরকম একটা এই আমাদেরকে একটা টপিক দিয়েছেন। আমরা সেই অ্যারেঞ্জটা করব। রাষ্ট্র এবং সংস্কৃতি এই বিষয়গুলা আরেকটু সহজ করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে এবং যার যার মতো পদক্ষেপ নিতে হবে। ফরিদি ভাই আমাদের অগ্রজ সাংবাদিক, আজাদ ভাই ওনারা দেখেছেন এই সিলেট শহরে এক সময় বাংলা সাহিত্যের প্রধান কবি শামসুর রহমানের সংবর্ধনা আটকে দেওয়া হয়েছিল। এখন কিন্তু সেই অবস্থা নেই। তার মানে আমরা এগোচ্ছি, ঠিক আছে। এখন আমি নিজেই এই সিলেট শহরে কনসার্ট, ওপেন কনসার্ট, নিষিদ্ধ অঘোষিত এই ধরনের রিপোর্টও করতে পারি। তো আমরা আজ কবি মিনার মনসুরকে নিয়ে এভাবে বসতে পারছি, সেটাও কিন্তু একটা পরম পাওয়া। আমরা এগিয়ে যাচ্ছি, তবে আমাদের ঐক্য দরকার, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে এই অন্তরঙ্গ মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনি আমাদের রাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ে যে বক্তব্য দিতে চাচ্ছেন সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি। ধন্যবাদ। আমার নাম বিধুভূষণ ভট্টাচার্য। এখানে অনেকেই বলেছেন তারা অবসরপ্রাপ্ত। আমি এমন এক পেশায় আছি যেটাতে অবসর নাই। হ্যাঁ, আমি ইনকাম ট্যাক্সের উকালতি করি। মারা যাওয়ার পরে হয়তো এটাকে অবসর বলবো না, অবসর ছাড়াই মারা যেতে হবে। তো এখানে আজকে মিনার মনসুর ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম, অনেকের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এইগুলা থেকে আমি ঋদ্ধ হলাম। আর আমি এই বুড়ো বয়স পর্যন্ত যা দেখেছি, আমি টুকটাক সময় ছড়া লিখতাম। তো ওই বলতে গেলে আমরা ছড়ার ভাষাতেই বলি, আমি সংক্ষেপে বলি। আমার একবার লিখেছিলাম বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে লিখেছিলাম যে এখন তো ভাই ইন্দুর বিলাই দোস্ত, এক পাতে গায়ে হালুয়া রুটি গ্রস্ত। আর ভণ্ড যত বান্দরে, মানুষ মানুষ ভান ধরে, নিরীহ মানুষ দাঁড়িয়ে থাকে দুই হাতে নিজ কান ধরে। এই হইল অবস্থা। এই অবস্থায় আমরা আছি, ভবিষ্যৎ কি হবে জানি না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। এটা লিখেছেন কবে? কয়েক বছর? 10 বছর? 4-5 বছর আগে। জীবনানন্দ দাশ, এটুকু আমাকে একটু, আমার মেমোরি খুব কাজ করছে না। এই যে অদ্ভুত
কত সালে লিখেছে? বাংলা সাহিত্যের লোকজন বলো, কত সময় লিখেছে? মানে প্রায় 100 বছর আগে। 100 হবে না, 80-90 বছর আগে বরিশালের কবি। এই আমাদের দিন তো দেখে মনে হয় একেবারেই তাকে পরিচয় করিয়ে না দিলে তো কেউ বলবে না যে ইনি একজন পণ্ডিত মানুষ, তাই না? জীবনানন্দ দাশ ছিল আরো নিরীহ। তো সেই লোক আজ থেকে 80-90 বছর আগে এই কবিতা লিখে গেছে। যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে আজ। আরো কি কি লিখেছে আমার এখন মনে নাই। একসময় আমি এই কবিতাগুলো ঘন্টার পর ঘন্টা মুখস্থ বলতাম যে সুপরামর্শ ছাড়া। আপনি যদি একটু হতাশার বাণীগুলো আমি শুনছি, তো আমি এই জন্য বলছিলাম যে আমার অনেক সময় দরকার। কোরআন শরীফের প্রত্যেকটা সূরার মধ্যে আপনি দেখবেন বর্ণনা আছে তাহারা কেন ভ্রমণ করে না। তাহাদের আগে যে জাতিগুলো ছিল যাহারা অধ্যত্ত দেখিয়েছে, দম্ভ প্রকাশ করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাহাদের পরিণতি কেন তাহারা দেখে না। আপনি এই যে সময়টা বর্ণনা করছেন, বিনয় মজুমদারের একটা বই আছে, আপনি দয়া করে এই বইটা সংগ্রহ করবেন। এটা হলো নবীন যদুর বংশ। সেখানে ওই বিনয় মজুমদার দেখিয়েছে সকল কালের লোকেরাই বলেছে সবচেয়ে খারাপ সময়ে আমরা বসবাস করছি। এটা হলো বিনয় মজুমদার তার লেখার ভূমিকা লিখেছেন যে পৃথিবীতে সবচেয়ে অন্ধকার সময়ে আমরা বসবাস করছি। নবীন যদুর বংশ নামের মধ্যেই আছে নবীন যদুর বংশ। এবং তিনি অনেকগুলো আর্টিকেলকে এখানে সংকলিত করেছেন। অতএব আপনি যেটা 5 বছর আগে লিখেছে জীবনানন্দ, সেটা 90 বছর আগে লিখেছে। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, তাই না? ধন্যবাদ মিনার ভাইকে। তো আমরা আশা করেছিলাম হয়তো প্রথমে অনেকেই চিন্তা করেছিলেন এখানে হয়তো মিনার ভাইয়ের কবিতা বা অন্যান্য বিষয়ে আলোচনা হবে। যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা অসাধারণ একটা বিষয়। আসলে অসুখটা অত্যন্ত গভীর পর্যন্ত পৌঁছে গেছে। আমরা তাত্ত্বিক আলোচনা করব না এখানে। আমরা যেহেতু শ্রেণীকক্ষের শিক্ষক, এখানে অনেকেই আছে, ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েট পড়ে আসে একটা স্কুলে 5 বছর, 8 বছর, 10 বছর পরে। সেই স্কুলে কোন কোন বিখ্যাত সাহিত্যিক এসেছেন সে একবার সে জানে না। রসম স্কুলের ছাত্র, সেখানে কে কে এসেছে সে জানে না। এমসি কলেজের ছাত্র এখনো পাওয়া যায়, সে জানে না। রবীন্দ্রনাথ কোথায় এসেছিলেন, তারাশঙ্কর কোথায় এসেছিলেন সে জানে না। আজকে অবাক হওয়ার মতো ঘটনা, আজকের অভিজ্ঞতা বলি। অনার্সের চাতুর্থের সত্যজিতের নাম শুনেনি একটা পুরো একটা সেকশন, শুধু একজন জানে, সে পথের পাঁচালীর নামই শুনে নেই, বই পড়বে দূরের কথা, সে ছবিটাও দেখে নেই। যে কারণে আমি বলি অসুখটা অত্যন্ত গভীর। কাজ করতে হবে আমাদের একদম প্রাইমারি লেভেলে, একদম প্রাথমিক শিক্ষায়, একদম গোড়ার দিকে। তাত্ত্বিক আলাপ আলোচনা করে লাভ নেই। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আমরা এক একটা পরিবারের একজন, এক একটা অঞ্চলের এক একজন, এক একটা গ্রামের এক একজন, এক একটা পাড়ার এক একজন আসলে মুক্ত চিন্তা করে কোনো একটা লাভ নেই। সেই জায়গায় মিনার ভাই অত্যন্ত, আমি যতদূর জানি আপনার চোখের সমস্যা তারা খুব একটা বড় সমস্যা নেই, অবসরে যাচ্ছেন। কাজ করলে আসলে যেহেতু আপনি যাদের সঙ্গে আপনার উঠা বসা চলাফেরা, সেখানে কাজ করার অনেক কিছু আছে, নতুন ভাবে হয়তো অনেক কিছু করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। নতুন অন্য কোনো সময় হয়তো আরো আলোচনা হবে। সুধীবৃন্দ, আমার মনে হয় সময়টা গড়িয়ে গেছে, 9:30 বাজে 35 হয়ে গেছে। তো আর বোধহয় ফ্লোর ওপেন রাখা যাচ্ছে না। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর এখন কথা বলবেন বিশিষ্ট সাংবাদিক জনাব আলাদ। ধন্যবাদ বিশেষ করে রাজীবকে
আজকের এই চমৎকার আয়োজনের জন্য। আসলে আমি সাহিত্যের মানুষ না, গণমাধ্যমে কাজ করি। এই যে তাত্ত্বিক আলোচনা এগুলো শুনেছি, বলার মতো কিছু নেই। এখানে বসার এই ধরনের অনুষ্ঠানে এখানে বসার যোগ্যতা আমার নেই। আমি যেন সামনে বসতে চেয়েছিলাম, ওটা জোর করে নিয়ে আসা হয়েছে। তো আপনার যে কথাগুলো তো অবশ্যই এই সময় উপযোগী। আমি যেটা মনে করি এবং সবসময় বলে থাকি, আমরা 71 থেকে সরে গেছি। কায়মনে বাঙালি হোক, বাঙালি কবির আকাঙ্ক্ষা ছিল। 71-এ বঙ্গবন্ধু আমাদের বাঙালি বানিয়েছিলেন, সেইখান থেকে সরে গেছি বলে আজকে এই অবস্থা। মুক্তিযোদ্ধার সন্তান জানে না তার বাবা কেন মুক্তিযোদ্ধা, এটা আমি পেয়েছি। তাহলে আমরা কোন জায়গায় আছি? আমরা এখানে যারা আছি তারা কতজন 71-কে ধারণ করছি ঠিক ঠিকভাবে? আমি এখানেই প্রশ্নটা রাখলাম। আমি আগেও বলেছি, এই দরজার বাইরে গেলে আমরা আবার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যাব। এই জায়গা থেকে দিন যেটা বলেছেন অনেক গভীরে। অনার্সের ছাত্র যদি পথের পাঁচালী না জানে, দায়টা কার? ছাত্রের না, দায়টা আমাদের। আমি যারা অভিভাবক, আমি যে শিক্ষক, তার কারা আজকে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছেন, কারা আজকে গণমাধ্যম চালাচ্ছেন। জেকব টাওয়ার হয়েছে, জেকব একটা সঙ্গীতালয় হয়, এখনো এই জেকবরা আছেন। সুতরাং এটা নিয়ে আসলেই গভীরভাবে চিন্তা করা উচিত। আর আমি মনে করি যে মিনার মনসুর সাহেবের নিয়ে যে তিনি যে প্রত্যাশাটা করেছে বা একটা আশা করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছে, আশা করেননি, আমাদেরকে সুযোগ দিয়েছেন। যদি আমরা কোনো একটা সময় তাকে 1 ঘন্টা সময় আমরা দিতে পারি, তাহলে মনে হয় আমরা আরো বেশি উপকৃত হব। আজকে আমরা অনেকটাই পেয়েছি। এই কথাগুলো বলে না, বলে না, হয় চাকরির ভয় থাকে, হুমকি থাকে, রাজনৈতিক বা রাজনৈতিক দলের বা কোনো একটা পেশাজীবী সংগঠনের পথ চলে যাবে, এই জন্য বলে। ভয় সবখানেই আছে। একটু উল্টাপাল্টা বলবেন, চাকরি চলে যাবে, দলীয় পথ চলে যাবে, পেশাজীবী সংগঠনের দেবে, বেতারের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, টেলিভিশনে প্রোগ্রাম পাবেন না, এসব বিষয় আছে। আপনিও সীমাবদ্ধ। আপনি নিজেই বলেছেন যে জুলাই পর্যন্ত আপনিও সব বলতে পারছেন না। এই জায়গা থেকে আমরা যখন বের হয়ে আসতে পারবো, তাহলে হয়তো একটা আশা তো অবশ্যই করতে হবে। এত রক্ত, এত ত্যাগ ব্যর্থ হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। সাময়িক সমস্যা যাচ্ছে, একটা দীর্ঘ হয়ে গেছে, আমাদের সমস্যার দীর্ঘতর হয়ে গেছে। যাদের কাছে আশা করেছিলাম গত 15 বছরে, তাদের কাছেও পাই, তারা এবং পৃষ্ঠপোষকতা করছে। আর শুধু যে নেকাব আর বোরকা দোষারোপ করলে হবে না, আরো অনেক চিত্র আছে যেগুলো আলোচনা করা দরকার। অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, শুধু এক জায়গায় নক করলে হবে না। নক করা সব জায়গায়, অনেকগুলো জায়গা আছে, সব জায়গা নক করতে হবে। আমি যেমন বলবো যে এইখানে নেকাবের কথা আসবে, এই হিজাবের কথা আসবে, ঠিক একই আসবে যে আমার গালে কেন আবির দেওয়া হবে, এই প্রশ্নগুলো আসছে এখন। আমার কপালে কেন টিপ দেওয়া হবে, এই প্রশ্নগুলো আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেন এই বিভিন্ন সময়ে এমন প্রশ্ন উঠেছে, এত হই হুল্লোড় হয় কেন, এত এই হয় কেন, সেই হয় কেন? আমি কিন্তু আমার ধর্মকে অস্বীকার করতে পারবো, যত কথাই বলে আমি অস্বীকার করি। আমি 5 বেলা নামাজ না পড়তে পারলে 3 বেলা অন্তত পড়ার চেষ্টা করি, এগুলোকে আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু অন্যজন এইটা আমাকে আবার এই জন্য কটাক্ষ করতে পারবে না। প্রত্যেকের ধর্মের নির্দেশনা আছে, প্রত্যেকটা ধর্মই ভালো। আমি আর লিপির কথা বলছিলাম, প্রত্যেকটা ধর্মের মধ্যে সব কিছু আছে। বিজ্ঞান বলেন, চিকিৎসা বলেন, সামাজিকতা বলেন, সব আছে। আমরা সেটা জানি না, বুঝি না, এই জন্য অপব্যাখ্যা হচ্ছে। আমি আবার অনুরোধ করব, এক দৃষ্টিতে দেখবেন না বা এক দৃষ্টি দেখা উচিত না। সব মিলিয়ে সব দিকে চোখ রাখতে হবে, চতুর্দিকে, শত্রুপত চতুর্দিকে, যাদেরকে আমরা আমাদের বিপক্ষ শক্তি চক্র বলছি। আমি শক্তি বলি, এরা শক্তি হতে পারে একটা চক্র, চতুর্মুখী জাল। এর থেকে বের হয়ে আসার জন্য কায়মনে বাঙালি হতে হবে। ধন্যবাদ। জয় বাংলা।
ধন্যবাদ আজাদ ভাই। আমি তত্ত্ব কথায় যাব না, অনেক কথা হয়েছে। আমি আসলে মিনার মনসুরের সাথে দেখা হোক, তার সাথে আবার কথা হোক, সেই চিন্তা নিয়ে আসছিলাম এবং খুব ভালো লাগলো। অন্তরঙ্গ এই যে আলাপ আলোচনা, সেটা খুব ভালো লাগলো। আর মনে হচ্ছে যে চিটাগাং ইউনিভার্সিটির সেই বাংলা ডিপার্টমেন্টের করিডোরে আমরা যে আলোচনা করতাম সেই আলোচনা, অথবা মাঝখানে আমি মিনারকে মানে এত সান্নিধ্যে পেয়েছিলাম, সে আমার বাসায় গিয়ে বেশ কয়েক ঘন্টা কাটিয়েছিল এবং একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে, সেই স্মৃতিটাও আজকে মিনার বলল। তো সেই চিন্তা ভাবনায় করছি আর কথাগুলো শুনছি। আমার মনে হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। এখানে আমরা যারা বসে আছি, আমরা আমাদের সন্তানকে কতটুকু দিয়েছি, আমরা আমাদের সন্তানকে কয়টা গান শিখিয়েছি, কয়টা আবৃত্তি শিখিয়েছি, কয়বার রবীন্দ্রনাথের নাম শুনিয়েছি। আমরা যখন আমি ছোট একটা আমার গানের স্কুল আছে, গান, আবৃত্তি, নাচ, তবলা, গিটার সবকিছুই শেখানো হয়। সেখানে যখন কোনো অনুষ্ঠান করি, নববর্ষের অনুষ্ঠান, তখন মায়েরা এসেই বলবেন যে আমার বাচ্চা তো শাড়ি পরতে পারে না। মেয়েটা বলবে যে শাড়িটা কে পরিয়ে দিবে, এত সকাল যে শোভাযাত্রায় বের হব, আমি তো শাড়ি পরতে পারি না। তখন বলি যে তোমার মা শাড়ি পরিয়ে দেবেন। তখন মা আসে, এত সকাল তো বিউটি পার্লার খুলে না। মা নিজে শাড়ি পরতে পারে না, তাইলে মেয়েটাকে কি শিখাবে? তখন আমি বলি যে আপনার মা কিন্তু শাড়ি পরতেন, আপনার দাদি শাড়ি পরতেন, আপনি আগে শাড়ি পরা শিখেন এবং বাচ্চাকে আপনি শাড়ি পরান। এই যে আমাদের, আমরা যারা এই বয়সের আছি, মিনার মনসুর 64, আমি 62.5, ফাত্তাও বোধহয় 64, এই ধরনের হবে। তো এই যে আমরা আমাদের সন্তানকে কি শিখাতে পেরেছি, আমরাও তো শিখাতে পারিনি। আমি আমার ছেলেকে ব্রিটিশ কারিকুলামে পড়িয়েছি। তো সেখানে দুজন ব্যক্তি ছিলেন ঘুর বিরোধী। একজন হচ্ছেন আলী মুস্তফা ভাই, মুক্তিযোদ্ধা, আর আরেকজন হচ্ছেন আমার ভাই, তিনিও মুক্তিযোদ্ধা। তো সেখানে আমার ছেলে 9টা সাবজেক্টের মধ্যে 8টা সাবজেক্টে এ পেয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে বাংলা। তখন আমার মুক্তিযোদ্ধা ভাই একটা কলম নিয়ে এসে তার ভাগনাকে কলমটা উপহার দিয়েছিলেন এবং বলছেন যে সব সাবজেক্টের জন্য আমি দেই নাই, তুমি যে বাংলায় এ পেয়েছো এর জন্য তোমাকে দিলাম। এজন্য বলছি যে আমরা আমাদের এই যে পরিমণ্ডলে যারা আছি, আমরা কতটুকু আমাদের সন্তানকে দিয়েছি, আমরাও তো দেই নাই। তাহলে দায়বদ্ধতা কার? আমরাও তো দায়ী। তো সেই জন্য আমরা আমাদেরকে, এখনো সময় আছে, আমি আশাবাদী এখনো সময় আছে, যে সময়টুকু আমরা পাবো এই সময়টুকু আমাদের ছেলে হোক অথবা ছেলের দিকে নাতি নাতনি হোক, তাদেরকে আমরা শিক্ষিত করব, তাদেরকে আমরা সংস্কৃতি দেব, তাদেরকে বুঝাবো যে ইংরেজি কবিতা নয়, সেই বাংলা কবিতা, আয় আয় চাঁদ মামা শিখানো। আমরা এখন কি করি? মোবাইল দিয়ে আমরা বলি যে আয় আয় চাঁদ মামা, চাঁদটাকে মোবাইলে আমরা দেখাই। আমরা আকাশের নিচে নিয়ে যাব এবং সেখানে চাঁদ দেখাবো। ধন্যবাদ। এবং অন্তরঙ্গ যে অনুষ্ঠান, সেখানে অন্তরঙ্গ আমরা যারা আছি সবাই আমরা একই পরিবারের, সবাই আমরা সংস্কৃতির চর্চা করি। এই যে সংস্কৃতির চর্চা যারা করি, আমরা আমাদের শক্তি, আজাদ ভাইয়ের কথা থেকে বলছি, আমরা আমাদের শক্তিটা আমরা সঞ্চয় করি এবং 1 ঘন্টার জন্য আমরা মিনার মনসুরকে আনবো না, দীর্ঘ সময়ের জন্য আনতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিনার মনসুরের দীর্ঘ জীবন কামনা করি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমি আর কথা বাড়াচ্ছি না। মিনার মনসুর